এখানে না দেখান তো একটু ওয়াইফাই চালু করবো। হ্যাঁ নেট চালু ওয়াইফাই চালু করবো দেখলাম। আমারটা কেন চালু করবো? দেখার জন্য আগে ক্লাস হচ্ছে কিনা। ও আচ্ছা আচ্ছা, ওয়াইফাই আছে না? পাসওয়ার্ড এটা কোনটা? এই সঙ্গে এটা প্রাইভেট নেটওয়ার্ক নাকি টিপিলিং। টিপিলিং? ভাই আমার থেকে লাগতেছে অনলাইনে তো, অফলাইনে ক্লাস দিলে স্টুডেন্টের অবস্থা বোঝা যায়। অনলাইনে ক্লাস নিয়েছে স্টুডেন্ট একটা থেকে 35432951। দুনিয়া অ্যাপেক্স এরিয়াতে না? না ফেসবুক বিশুদ্ধ ভর্তি করে বাংলাতে। প্রথমটা না? পাইছেন? স্টার্ট করবো। শুভ সকাল স্টুডেন্ট। প্রথমে সবাইকে আসসালামু আলাইকুম। আমরা আজকে আমাদের আজকে বিষয়টা হচ্ছে, টপিকটা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি, যেটাকে বলে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। আজকে আমরা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির প্রথম চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, যে চ্যাপ্টারটির নাম হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব এবং বাংলাদেশ প্রেক্ষিত। প্রথমে বলে নেওয়া যাক বর্তমান বিশ্ব বা বর্তমান দুনিয়া চলছে বিভিন্ন প্রযুক্তির টেকনোলজির বেসিসে। যেমন আমরা দেখছি ফেসবুক, টুইটার দেখছি ইদানিং, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফেসবুক, টুইটার, গুগল, যেটা আমাদের নিত্যদিনের সাথে জড়িত। তার সাথে আরও বেশি কিছু অনেক প্রযুক্তি আছে বা অনেক টেকনোলজি আছে, যেটা বলতে গেলে আমরা মোবাইল ইউজ করছি, এখন আমরা ইন্টারনেটের সাথে দেখছি। সব কিছু মোটামুটি তথ্য এবং প্রযুক্তি আন্ডারে চলে আসে, এবং এসব কিছুর মূল উদ্দেশ্য হচ্ছে কি যোগাযোগ। ওকে, তো এর মাধ্যমে আমরা কি করতে পারছি, গোটা দুনিয়ার সাথে সংযুক্ত হতে পারছি। যেমন তোমরা ঘরে বসে কি করতে পারছো, ক্লাস করতে পারছো এই প্রযুক্তির কারণেই। সো স্বাভাবিকভাবে প্রযুক্তিটা আমাদের দৈনন্দিন জীবনে খুব খুব গুরুত্বপূর্ণ একটা টপিক হয়ে দাঁড়িয়েছে। সো এই টপিক সম্বন্ধে আমরা আজকে একটা ছোটোখাটো এবং খুবই যুক্তিযুক্ত এবং খুবই গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করব। প্রথমে আমরা আজকে শুরু করি তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব এবং বাংলাদেশ প্রেক্ষিত। ওকে, এখন প্রথমে আমরা আসি, আমরা যে পৃথিবীর সাথে যুক্ত আছি বিভিন্নভাবে টেকনোলজির মাধ্যমে বা বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে, যেটা বলছি, তো সেটার ক্ষেত্রে প্রথমে আলোচনা করতে হবে আমরা কি গ্লোবাল ভিলেজ, যেটা হচ্ছে এই টপিকের ফার্স্ট টপিক, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই গ্লোবাল ভিলেজের মাধ্যমে আমরা কি বুঝি? গ্লোবাল ভিলেজ বলতে গেলে বোঝাচ্ছে আমরা যখন গ্রামে আমরা যারা আছি, তারা মোটামুটি দেখে আমরা আশেপাশে বাড়ির সবাইকে আমরা চিনি, একজনকে ডাক দিলে সবাই আসে, এবং খুব তড়িৎ গতিতে আমরা একজনের সাথে কমিউনিকেশন বা কমিউনিকেট করতে পারি। এই গ্লোবাল ভিলেজের আসলে উদ্দেশ্যটাই সেটাই, ঠিক গ্রামের মতোই বলা যায়। যেমন গ্লোবাল ভিলেজের এই টেকনোলজি আন্ডারে বা এই যে আমাদের এই যে একটা থিওরি, এই থিওরির মাধ্যমে আমরা কি জানতে পারি,
আমরা খুব সহজেই দূর দূরান্তে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত বা যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষের সাথে খুব সহজে যোগাযোগ করতে পারি। তো এই ক্ষেত্রে কি বেশ কিছু জিনিস আছে, যেমন আমরা বিভিন্নভাবে বিভিন্ন ইনফরমেশন পাঠাতে পারি, বিভিন্ন জিনিস ইনফরমেশন পেতে পারি। যেমন বিভিন্ন দুনিয়ার বিভিন্ন যে আমরা যে বিভিন্ন ভার্সিটিতে অ্যাপ্লাই করি বাইরে পড়ার জন্য বা বিভিন্নগতভাবে আমরা কি করতে পারি, সবার সাথে বিভিন্নভাবে যোগাযোগ করতে পারি। এবং তথ্য প্রযুক্তির উৎকর্ষতার মাধ্যমে যত বেশি উৎকর্ষতার সৃষ্টি হয়েছে তার মাধ্যমে আমরা কি করতে পারি, আরও খুবই ডেভেলপড ওয়েতে আমরা কি করতে পারছি, সবার সাথে কমিউনিকেট করতে পারছি। সো প্রথমে আমরা গ্লোবাল ভিলেজের বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করতে পারি। এখানে আছে যে গ্লোবাল ভিলেজের উদ্যোক্তাকে কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি অধ্যাপক এবং বিখ্যাত দার্শনিক হার্বার্ট মার্শাল এই গ্লোবাল ভিলেজ সম্বন্ধে প্রথম তত্ত্বগত ধারণা দিয়েছিলেন। তো গ্লোবাল ভিলেজ হচ্ছে কি? গ্লোবাল ভিলেজ হচ্ছে আমরা এই থিওরির মোদ্দা কথা হচ্ছে গ্লোবাল ভিলেজ হচ্ছে এমন একটা থিওরি যার যে থিওরিটা মাধ্যমে আমরা কি করতে পারি, পুরো দুনিয়ার সাথে আমরা কি করতে পারি, যোগাযোগ স্থাপন করতে পারি। তো এখানে বিভিন্ন জিনিস আছে বিশ্বগ্রাম প্রতিষ্ঠার সময়। আর গ্লোবাল ভিলেজ অ্যাকচুয়ালি বাংলা আমরা বিশ্বগ্রাম হিসেবেই জানি। তো বিশ্বগ্রাম প্রতিষ্ঠার বিভিন্ন উপাদান আছে। বিভিন্ন উপাদান হচ্ছে কি? বিভিন্ন উপাদান হচ্ছে আমরা আমাদের যে বিভিন্ন সফটওয়্যার, বিভিন্ন যে হার্ডওয়্যার আছে, বিভিন্ন যে কম্পিউটার ডিভাইস আছে, তারপরে আমরা এর মাধ্যমে করতে পারি। তেমন বিভিন্ন আমাদের কাছে ইমেইল আছে, তারপরে আমাদের কাছে বিভিন্ন রকম টেলিকনফারেন্সিংয়ের বিভিন্ন সুযোগ থাকে, যে রাইট নাও আমরা টেলিকনফারেন্সিংয়ের মাধ্যমে সবার সাথে বা ভিডিও কলের মাধ্যমে যেটা আমরা বলি সবার সাথে যোগাযোগ করতে পারছি। তো এটা হচ্ছে কি আমরা বিশ্বগ্রাম প্রতিষ্ঠার জন্য ন্যূনতম জিনিসগুলোর একটা বলা যায়। আচ্ছা, এর মাধ্যমে আমরা এখানে বিভিন্ন উপাদান সমূহের মধ্যে আমরা লিখতে পারি হার্ডওয়্যার এবং কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি। এখানে ফার্স্ট আছে হার্ডওয়্যার। ওকে, তো মোদ্দা কথা হচ্ছে যে কি হার্ডওয়্যার বলতে আমরা বিভিন্ন জিনিস বোঝাই, কম্পিউটার বোঝাই বা বিভিন্ন মোবাইল ডিভাইস বোঝাই, যেসব ডিভাইসের মাধ্যমে আমরা খুব সহজে বাইরের দুনিয়ার সাথে যোগাযোগ স্থাপন করতে পারছি। ওকে, তারপর বোঝায় প্রোগ্রাম সমূহ বা সফটওয়্যার। যেমন আমাদের কাছে তো মোবাইল থাকলেই হবে না বা কম্পিউটার থাকলেই হবে না, আমাদের কাছে নির্দিষ্ট পরিমাণ ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে যেটার মাধ্যমে আমরা বাইরের দুনিয়ার সাথে যোগাযোগ করতে পারি। যেমন হচ্ছে কি বিভিন্ন জিনিস আছে, ভাইবার আছে, ইমো আছে, যেটা স্বাভাবিকভাবে মানুষ ইউজ করে। একের সাথে আমরা মেসেঞ্জার আছে, তারপর বিভিন্ন সফটওয়্যার বলতে গেলে বিভিন্ন হোয়াটসঅ্যাপ আছে। তো ইদানিং নিত্য নতুন সফটওয়্যারের নাম শোনা যাচ্ছে, জুম আছে, যেটা এই লকডাউনের মধ্যে বা করোনা পরিস্থিতিতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ভূমিকা রেখেছে গোটা দুনিয়ায়। ওকে, তো এর মাধ্যমে মূলত সেকেন্ড কথা হচ্ছে কি আমরা সফটওয়্যার। ওকে, সফটওয়্যার। ওকে, তারপর আছে ব্যক্তিগতদের সক্ষমতা। ওকে, তারপর হচ্ছে যে কি সবার সাথে আমরা বাইরের বিশ্বে সবাই মোটামুটি মডার্নাইজড এবং তোমার বিভিন্নভাবে ডেভেলপড কান্ট্রিজগুলোর যারা ডেভেলপড কান্ট্রিজ আছে তাদের মানুষগুলোর সাথে আমাদের এবং যারা ডেভেলপিং কান্ট্রিজ আছে তাদের মধ্যে কি করতেছে, এই বিশ্বগ্রাম প্রযুক্তিটা মোটামুটি কি করতেছে, আমাদেরকে সবাইকে ছোট এবং একই সক্ষম পর্যায়ে নিয়ে আসতেছে যোগাযোগের ক্ষেত্রে। ওকে, ডেটা এবং ইনফরমেশান। মূলত এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ডেটা ইনফরমেশান পাস করা। ওকে, আমরা বিভিন্ন জনের মাধ্যমে বিভিন্ন বিশ্বের বিভিন্ন মানুষের সাথে ডেটা বা ইনফরমেশান শেয়ার করতেছি, কার কোনো ফাইল পাঠাচ্ছি বা পিডিএফ যেটা আছে, কারো কোনো ইম্পর্টেন্ট বিষয় আমরা নিচ্ছি কিংবা কারো কোনো ইনফরমেশন জিনিস পাঠাচ্ছি। ওকে, তো এর মাধ্যমে আমরা কি করতে পারি, এর মাধ্যমে আমরা আমাদের ডাটা বা এই বিশ্বগ্রাম প্রযুক্তি যেটা আন্ডারে যে বিভিন্ন প্রযুক্তি আছে প্রযুক্তির মাধ্যমে আমরা কি করতে পারি, সবাইকে ডাটা বা ইনফরমেশন পাঠাতে পারি। ওকে, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে ভাইটাল জিনিস হচ্ছে কি ইন্টারনেট সংযুক্ততা। ইন্টারনেট কি? ইন্টারনেট হচ্ছে এমন একটা জিনিস যেটা পৃথিবীর সকল মানুষকে একে অপরের সাথে কি করছে, সংযুক্ত করছে। এটা একরকম জালিকার মতো। ওকে, এটা আমরা কি করতে পারছি, যারা এই ইন্টারনেটের সাথে সংযুক্ত তারা খুব সহজেই পৃথিবীর বিভিন্ন মানুষের সাথে কি করতে পারে, কানেক্ট হতে পারে। তো থার্ড মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কি ইন্টারনেট। ওকে, তো মোটামুটি হচ্ছে বিশ্বগ্রাম প্রযুক্তি বা বিশ্বগ্রাম ধারণার সাথে যায় বা বিশ্বগ্রাম
ধারণার বিভিন্ন উপাদান এসে আমরা এই ভাইটাল সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো এইভাবে কি করতে পারি, এই তিনটে জিনিসের মাধ্যমে করতে পারি, কি বুঝাতে পারি। হ্যাঁ, অবভিয়াসলি আরো কিছু আছে, বাট দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট three terms that tells us how to operate, how to get benefited from this global village theory. Okay, গ্লোবাল ভিলেজ সৃষ্টির কারণ, মূলত গ্লোবাল ভিলেজ সৃষ্টির কারণ বলতে আমরা বোঝাই, গ্লোবাল ভিলেজ সৃষ্টির কারণ হচ্ছে পৃথিবীর বিভিন্ন মানুষের মধ্যে যোগাযোগ নিয়ে আসা। এটা খুব স্বাভাবিকভাবে বলা যায়, এবং এটার মাধ্যমে কি করতে পারি, আমরা বিভিন্নভাবে আমরা কানেক্ট করতে পারি, আমরা এটা ইনফরমেশন পাস করতে পারি, বা বর্তমান করোনা পরিস্থিতিতে সবাই ঘরে আছে, তো এর মাধ্যমে আমরা কি করতে পারছি, এর মাধ্যমে আমরা বিভিন্নভাবে সবার সাথে সংযুক্ত হতে পারছি। ওকে, আচ্ছা, বিশ্বগ্রামে ইতিবাচক সম্ভাবনা এবং নেতিবাচক সম্ভাবনা। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ইতিবাচক সম্ভাবনার কথা বলতে গেলে আমরা কি পাই, বিশ্বগ্রামে ইতিবাচক সম্ভাবনার মধ্যে আমরা পাই এর মাধ্যমে জাস্ট কানেকশন করা, সবার সাথে সবার মধ্যে একটা সবার মধ্যে দূরত্বটা কমিয়ে নিয়ে আসা। ওকে, এখন এর নেতিবাচক দিকও আছে। এই নেতিবাচক দিকের কথা বলতে গেলে, এই নেতিবাচক দিকের কারণে কথা হচ্ছে আমরা খুব সহজে বিভিন্ন জঙ্গিবাদের যে উদাহরণ হচ্ছে, এর বিভিন্ন যে প্রযুক্তিগত যে সৃষ্টি হচ্ছে, এই প্রযুক্তি সবাই কি হচ্ছে বিভিন্নভাবে এর ফায়দা নিচ্ছে, বা বিভিন্নভাবে কি হচ্ছে, প্রত্যেকটা জিনিসের পজিটিভ এবং নেগেটিভ জিনিস থাকে। তো নেগেটিভ জিনিস বলতে গেলে আমরা এর ডিসঅ্যাডভান্টেজ করছি সবাই, এর মাধ্যমে খুব বেশি কি হচ্ছে, দূরত্বটা যদিও বা কমে আসছে, কিন্তু সবাই হচ্ছে না, সবাই মনে করো বিভিন্নভাবে প্রযুক্তিগত যে ডিসঅ্যাডভান্টেজগুলো পাই আমরা, বিভিন্ন খারাপ যে বিভিন্ন ডিসঅ্যাডভান্টেজ যে হুইচ ইজ নট গুড ফর আস, এমন জিনিস আমরা কি হয়ে যাচ্ছে, আসক্তি হয়ে যাচ্ছি। ওকে, বিশ্বগ্রাম সৃষ্টির সংশ্লিষ্ট প্রধান ধারণাসমূহের মধ্যে বিভিন্ন জিনিস করতে পারে, যেমন প্রথম কথা হচ্ছে ইমেল হচ্ছে কি ইলেকট্রনিক মিডিয়াম। ওকে, একটা কি হচ্ছে ইলেকট্রনিক মেল বলা হয়। ইলেকট্রনিক মেলের মাধ্যমে আমরা খুব সহজেই দূরে থাকা ব্যক্তিকে আমরা কি করতে পারি, বিভিন্ন আমাদের যোগাযোগ স্থাপন করতে পারি। প্রথম কথা হচ্ছে এটা। আমরা যে আগে আমাদের বর্তমানে চিঠিটা বহুল প্রচলিত বিষয়, যদিও বা আগে ইমেল যখন ছিল না তখন মানুষ চিঠির মাধ্যমে আদান প্রদান করতো, বাট কথা হচ্ছে আমরা চিঠি পাঠাতাম, কবে আসবে এটার রিপ্লাই আসবে এটার জন্য ওয়েট করতাম, বা যেটা ছিল অনেক সময় সাপেক্ষ। এখন আমরা এর মাধ্যমে ইলেকট্রনিক মেলের মাধ্যমে কি করতে পারি, কাউকে খুব সহজেই কি করতে পারি, আমরা চিঠির মতো করে আমরা পাঠাতে পারি। ওকে, এবং খুব সহজে এবং খুব কম সময়ের মধ্যে আমরা কি পাই, এর রিপ্লাই পাচ্ছি। ওকে, এখন বিভিন্ন চাকরির যে তুমি সিভি পাঠাবা, বা বিভিন্ন চাকরির সাথে সংযুক্ত বিভিন্ন যে সিভি পাঠাতে হবে বা দরকারি ইনফরমেশন পাঠাতে চাইলে আমরা খুব সহজেই কি করতে পারি, ইনফরমেশন পাঠাতে চাইলে আমরা ইমেল ব্যবহার করতে পারি, এবং যেটা মোটামুটি অফিসিয়াল সব জায়গায়। আচ্ছা, টেলিকনফারেন্সিং সাথে খুব সহজে আমরা কি করতে পারতেছি, তোমাদের স্টুডেন্টের সাথে কানেক্ট হতে পারছি। ওকে, এখন ইদানিং বিভিন্ন যে করোনা পরিস্থিতিতে সবাই যে জুম ইউজ করতেছে। ওকে, এই জুম বা বেসিক্যালি গুগল মিট এর মাধ্যমে আমরা খুব সহজেই গোটা দুনিয়ার সাহায্যে আমরা কি করতে পারতেছি এবং যোগাযোগ স্থাপন করতে পারছি। প্লাস হচ্ছে আমরা যে যারা অফিসে যেতে পারছি না তারা ঘরে বসেই অফিসের কাজকর্ম সারতে পারতেছি বা বিভিন্ন মিটিং করতে পারতেছি। ওকে, ফাইন। আর রিজার্ভেশন সিস্টেম বা আচ্ছা, যে বিভিন্ন ব্যাংকের আছে, বিভিন্ন ব্যাংকের তোমার মনে হচ্ছে আমরা বিভিন্ন ইনফরমেশন রাখা, ওকে, বিভিন্ন সার্ভারের মাধ্যমে আমরা সকল ইনফরমেশন কি করতে পারতেছি, স্টোর করতে পারতেছি। এই ইনফরমেশনগুলা এই সার্ভারের মাধ্যমে বা রিজার্ভেশন সিস্টেমের মাধ্যমে খুব সহজে এক জায়গায় রাখতে পারতেছি, এবং সবাই কি করতে পারতেছে, ওই রিজার্ভেশন সিস্টেম বা সার্ভারে ইনফরমেশন নেওয়ার জন্য খুব সহজে অ্যাক্সেস করতে পারতেছে। সো এটা গোটা দুনিয়ার জন্য জিনিসটা কি হচ্ছে, গোটা দুনিয়ায় সবাই মোটামুটি যে কোনো একটা, যেমন আমরা ইউএস প্রেসিডেন্সিয়াল ইলেকশন সম্বন্ধে জানতে পারছি, তো খুব সহজে ইউএস প্রেসিডেন্সিয়াল বা করোনা পরিস্থিতিতে কোন দেশে কি আর কেমন অবস্থা এই সম্বন্ধে জানতে পারতেছি। ওকে, ফাইন।
এর মাধ্যমে বিভিন্ন কর্মসংস্থানেরও সৃষ্টি হচ্ছে। যেমন আমরা আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং যারা করে তারা খুব সহজে বাইরের প্রোডাক্ট বা বাইরের দেশের যেমন যেমন বিভিন্ন কাজকর্ম, যেমন গ্রাফিক ডিজাইন হচ্ছে, HTML বা ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন এসব করতে পারছে। এবং সাথে আরও অনেক কাজ আছে যেটা হচ্ছে আমরা এটার সফলতা বা বিশ্বকাপ থিওরির সফলতা হিসাবে আমরা কী করতে পারি, ধারণা করতে পারি। ওকে, ফাইন। এখন হচ্ছে গবেষণা। ওকে, এখন যে করোনা পরিস্থিতির কথা বারবার আসছে কেন? করোনা পরিস্থিতির যে আমরা যে বিভিন্ন গবেষণা হচ্ছে, বিভিন্ন গবেষণা বা বাংলাদেশের বিভিন্ন ল্যাবে, বিভিন্ন দেশের ল্যাবে আমরা কি পাচ্ছি, নিত্য নতুন করোনার আপডেট সম্বন্ধে জানতে পারছি। প্লাস ওই ল্যাবে কি করছে, ওই ল্যাবের প্রযুক্তির মাধ্যমে তারা কি করতে পারছে, বিভিন্ন দেশের কোভিড-19 যে বিভিন্ন স্ট্রেন পাওয়া যাচ্ছে, বিভিন্ন যে অবস্থা কি আছে, কেমন আছে, তারা কি করতে পারছে, তাদের রিসার্চের ক্ষেত্রে ওই জিনিসগুলো ইউজ করতে পারছে। ওকে, আচ্ছা, ফাইন। এখন আসছে আমরা আরও কিছু জিনিস আছে হচ্ছে যে ATM প্রযুক্তি বা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। ওকে, ওকে, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। এখন আমরা যারা আছেন বিদেশে থাকেন বা আমরা যারা বিদেশে টাকা পাঠাই বা বিভিন্ন একটু আগে যে কথা বললাম যে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং, এইসবের টাকা কিন্তু খুব সহজে আমরা কি পেয়ে যাচ্ছি। আমরা আগে কি খুব ব্যাংকিং সিস্টেমটা খুবই জটিল ছিল এবং খুব সহজে টাকা আমরা পাঠাতে পারতাম না, বা পাঠালে খুব সময় সাপেক্ষ বিষয় থাকতো। তো এখন তথ্য প্রযুক্তি যে বিকাশের কারণে বা বিশ্বগ্রাম প্রযুক্তির আন্ডারে আমরা কি করতে পারি, এটা একটা সুবিধা হিসেবে বলতে পারি ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, হুইচ ইজ ভেরি টাইম সেভিং রিয়েলি। বেসিক্যালি আমরা খুব সহজে বিভিন্নভাবে টাকা পাঠাচ্ছি এবং ইনস্ট্যান্টলি আমরা কি পেয়ে যাচ্ছি, টাকাগুলো পেয়ে যাচ্ছি বা টাকাগুলো বিদেশেও পাঠাতে পারছি। ওকে, তারপরে আছে ই-কমার্স। ওকে, ই-কমার্স জিনিসটা একরকম বাজার বলতে পারি। ওকে, বাজার বলতে পারি, এবং যেটা অথবা বিভিন্ন পণ্য, বেসিক্যালি বলতে গেলে পণ্য আমরা খুব সহজে অনলাইনের মাধ্যমে আমাদের পণ্যগুলা সবার কাছে পৌঁছে দিতে পারি বা সবাইকে আমরা জানাতে পারি ই-কমার্স টেকনোলজির মাধ্যমে, যেটা এখন বর্তমান দুনিয়ায় খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা জানি, বাই দ্য ওয়ে, আমরা জানি যে Amazon.com এবং একটা বিশ্বের সবচেয়ে বড় ই-কমার্স জায়ান্ট বলা যায় একে। এবং এর যে প্রতিষ্ঠাতা, যে ফাউন্ডার, যিনি জেফ বেজোস, হুইচ ইজ নাও দ্য মোস্ট রিসোর্স পারসন ইন দিস ওয়ার্ল্ড। এখন তাছাড়া ই-কমার্স যেমন Alibaba.com আছে, বাংলাদেশে বলতে গেলে দারাজ আছে, তারপর বাংলাদেশে বিভিন্ন ই-কমার্স প্রযুক্তি যেমন Pikabo.com এগুলো আছে। সো এইসবের মাধ্যমে আমরা কী করতে পারছি, এসবের মাধ্যমে আমরা খুব সহজে জিনিসপত্র কেনা বেচা করতে পারছি বা বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছি, এবং ঘরে বসে আমরা কী করতে পারি, অর্ডার করতে পারি, এবং ঘরে বসে মানুষ কী করতে পারে, তার পণ্য কী করতে পারে, বাইরের মানুষের কাছে উপস্থাপন করতে পারে, বা তারা কী করতে পারে, এটা সবাইকে পৌঁছে দিতে পারে এই প্রযুক্তির মাধ্যমে। ওকে, সংবাদ মাধ্যম। ওকে, সংবাদ মাধ্যম। তো সংবাদ মাধ্যম কি করতে পারছি আমরা? সংবাদ মাধ্যম মূলত আমরা এই যে ঘরে বসে নিউজগুলো পাচ্ছি, শুধু দেশের নিউজ না বা লোকাল নিউজগুলো পাচ্ছি না, আমরা একই সাথে বাইরের বিশ্বের বিভিন্ন জিনিস সম্বন্ধেও ইনফরমেশন পাচ্ছি। যেমন বিশ্বের বিভিন্ন জিনিস খেলা আমরা কি করতে পারি, দেখতে পারি খুব সহজে, এবং খুবই মানে লাইভে দেখতে পারি। এবং বিভিন্ন নিউজগুলো যেগুলো পাচ্ছি আমরা, নিউজগুলো যেমন হচ্ছে ইউএস প্রেসিডেন্সিয়াল ইলেকশন, যে গতকাল 20 হয়ে গেল, ইউএস প্রেসিডেন্সিয়াল ইলেকশন ইনঅগ্রেশন হয়ে গেল, সেটা আমরা ঘরে বসে লাইভ দেখতে পাচ্ছি। এটা যে বিভিন্ন অবস্থা কেমন হচ্ছে, যে পার্শ্ববর্তী দেশ বা বিশ্বের যে কোনো দেশে আমরা কি করতে পারি, সংবাদ মাধ্যমগুলোর সাথে সহজেই সংশ্লিষ্ট হতে পারি। ওকে, তারপর বিভিন্ন বিনোদন, যেটা আছে এন্টারটেইনমেন্ট।
বিনোদন। ওকে, আমরা যে বিভিন্ন বাইরের যে বর্তমান প্রযুক্তিতে বিভিন্ন বিশ্বগ্রামের আন্ডারে অথবা যেটা স্বাভাবিকভাবে বলছি যে বিভিন্ন আমরা পাচ্ছি নেটফ্লিক্স, অ্যামাজন, যে প্রাইম ভিডিও পাচ্ছি, এসবের মাধ্যমে আমরা খুব সহজেই যেসব মুভিগুলো আমরা কি করতে পারি, দেখতে পারছি। তাছাড়াও বিভিন্ন টিভির মাধ্যমে বা আমাদের সোশ্যাল মিডিয়া আছে, ইউটিউব আছে, এগুলোর মাধ্যমে আমরা খুব সহজে বিভিন্ন ভিডিও বা আমাদের বিভিন্ন যে প্রবলেম সলভ করতে পারছি। ওকে, বিভিন্ন প্রবলেম, যে কোনো প্রবলেম হচ্ছে যে ইউটিউবে গিয়ে সার্চ করে দেখো, ইউ উইল ফাইন্ড এভরিথিং, অলমোস্ট এভরিথিং। ওকে, সো তাছাড়াও এটা এন্টারটেনমেন্টের মাধ্যম হয়ে উঠছে, বিভিন্ন ভিডিওস দেখতে পাচ্ছি আমরা, বাইরের দুনিয়ার বিভিন্ন কালচারের সাথে আমরা কি করতে পারছি, পরিচিত হতে পারছি। ওকে, এখন আসি নতুন একটা জিনিস, সেটার নাম হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। ওকে, ভার্চুয়াল রিয়েলিটি বা ইংরেজিতে যেটাকে অ্যাকচুয়ালি সংক্ষেপে বলা যায় VR। ওকে, এই ভার্চুয়াল রিয়েলিটি এমন একটা প্রযুক্তি যার মাধ্যমে আমরা খুব জিনিসগুলোকে, আমরা যে জিনিসগুলো দেখি, আমরা বেসিক্যালি যে মুভিগুলো দেখছি ইদানিং যে কনভেনশনাল উপায়, সেগুলো হচ্ছে 2D, 2 ডাইমেনশনাল। এই প্রযুক্তির মাধ্যমে আমরা 3D মুভিগুলোকে খুব এমনভাবে দেখতে পাচ্ছি যেন ঘটনাটা আমার চোখের সামনেই ঘটছে। ওকে, এই ভার্চুয়াল রিয়েলিটি মেইন কথা হচ্ছে যে আমরা যে জিনিসগুলো পর্দায় দেখি, এই পর্দাগুলোকে বাস্তবে ফুটিয়ে তোলার একটা প্রযুক্তির নাম হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। ওকে, ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে কি করা হয়, বিভিন্ন ডাক্তারদের প্রশিক্ষণ দেওয়া হয়। ওকে, ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে আমরা বিভিন্ন ডাক্তারদের প্রশিক্ষণ দিতে পারি, ডাক্তারদের প্রশিক্ষণ দিতে পারি, তারপর হচ্ছে কি বিভিন্ন ড্রাইভিং নির্দেশনা দেওয়া যায়, বিভিন্ন ড্রাইভিং বা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে বিভিন্ন যে তোমরা সবাই নিশ্চয়ই কোনো গেমস, বিভিন্ন গেমস আছে যেগুলো ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে খেলা যায়। তারপর কথা হচ্ছে কোনো ড্রাইভারকে বিভিন্নভাবে তুমি কি করতে পারো, প্রশিক্ষণ দেওয়া যায় ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে। তারপর হচ্ছে কি ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাপনা বলতে গেলে কোনোভাবে মনে করো বিভিন্ন যে ট্রাফিক অবস্থা আছে, ট্রাফিক কন্ট্রোল সিস্টেম ইজ ভেরি কমপ্লিকেটেড। সো ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে সেটাকে খুব সহজে কি করা হচ্ছে, সলভ করার চেষ্টা করা হচ্ছে। ওকে, ফাইন। ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে ফ্লাইট সিমুলেশন করা যায়, বিভিন্ন ফ্লাইট সিমুলেশন, যে বিভিন্ন যে অ্যাপ্রেন্টিস যারা আছেন, ফ্লাইট আছেন, পাইলট আছেন, তাদেরকেও প্রশিক্ষণ দেওয়া যায় এর মাধ্যমে, যে কীভাবে প্লেনটা বিভিন্ন যে মডিউল, বিভিন্ন যে ফাংশনগুলো কী করা যায় খুব সহজে তাদের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। ওকে, মহাশূন্য অভিযানেও ভার্চুয়াল রিয়েলিটির খুব ইম্পর্টেন্ট ভূমিকা আছে। তো মহাশূন্য অভিযানে কী করা হচ্ছে, যে বিভিন্ন অ্যাপ্রেন্টিস যারা অ্যাস্ট্রোনট আছেন তাদেরকে এর মাধ্যমে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে তাদের যে আবার কামিং যে মিশনগুলো আছে, এই মিশনগুলোর ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ ধারণা দেওয়া যায়, অথবা তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য এই ভার্চুয়াল রিয়েলিটি খুব ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। ওকে, তারপর হচ্ছে বিভিন্ন ইমেজ ধারণ বা চিকিৎসা ক্ষেত্রে বা বিভিন্ন গেমস তৈরিতে আজকালকার 3D ভার্সন চলে আসছে গ্রাফিক্সের উন্নয়নের মাধ্যমে, বা 3D প্রযুক্তিতে খুব সহজে কি করা যায়, 3D প্রযুক্তি বা ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তির মাধ্যমে আমরা খুব সহজে এই জিনিসগুলোকে আরও বেশি প্রাণবন্ত বা আরও বেশি বাস্তবিক করে গড়ে তুলতে পারি। ওকে, এখানে বিভিন্ন জিনিস আছে, যেমন সেনাবাহিনীতেও কাজ করা যায়, সেনাবাহিনী, নৌবাহিনী এবং নগর পরিকল্পনায়, বেসিক্যালি নগর পরিকল্পনা আমরা এর মাধ্যমে খুব সহজেই আমরা কি করতে পারি, সহজে আমরা বিভিন্ন নগরে বিভিন্ন যে সুয়েজ, বিভিন্ন যে অবস্থা, পরিকল্পনাগুলো খুব ভালোভাবে ডেলি সাজাতে পারি। ওকে ওকে এখন এর কিছু আচ্ছা, আমরা আসি তো স্বাভাবিকভাবে বিভিন্ন জিনিস ইম্পর্টেন্ট চলে আসে, সাম্প্রতিক বিভিন্ন জিনিস আসে, সেগুলো হচ্ছে সেগুলোর মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাপারে আসি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে এমন একটা প্রযুক্তি বা তৈরি করা হয়েছে, মূলত যেটার জন্য খুব ইম্পর্টেন্ট লাগে মেশিন লার্নিং ল্যাঙ্গুয়েজ জাভা
যেটার মাধ্যমে এইসব প্রোগ্রামিংয়ের মাধ্যমে পাইথন এসবের মাধ্যমে একটা প্রযুক্তি সৃষ্টি করা হয়েছে বা একটা মাধ্যম সৃষ্টি করা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ওকে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে খুব সহজেই আমরা কি করতে পারি, বিভিন্ন জিনিসের বিভিন্ন গতিবিধি আমরা কি করতে পারি, ধরতে পারি। যেমন হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স 2017 সালে অক্টোবর মাসে যে আমরা শুনছি সোফিয়া নামক রোবট এসেছিল বাংলাদেশে, এবং সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সবচেয়ে ইদানিংয়ের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মানব সভ্যতা একটা আবিষ্কার বলা যায়। ওকে, এর মাধ্যমে দেখতে পাচ্ছি আমরা খুব সহজেই যেমন সোফিয়ার সাথে কথা বলা যাচ্ছে, কিন্তু সোফিয়া হচ্ছে একটা রোবট। ওকে, এর মাধ্যমে দেখা যাচ্ছে আমরা কথা বলছি, তার বিপরীতে সে কী করতে পারে, আমাদের কথাগুলোকে বিভিন্নভাবে ডাটা মাইনিং করে আমাদের ডাটাকে প্রসেসিং করে তারা কী করতে পারছে, একটা খুব কম্পিউটারের মাধ্যমে খুব সহজে একটা আমরা রিপ্লাই পাচ্ছি। শুধু সেটা নয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা যে মোবাইল ব্যবহার করছি, বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যবহার করছি, যেটাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অনেক ব্যবহার আছে। ওকে, তারপর তাছাড়াও সোশ্যাল মিডিয়া ছাড়া বা আমরা সব রোবোটিক্স ছাড়াও আমরা বলতে পারি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা যে করোনা বিভিন্ন পরিস্থিতি বা বিভিন্ন ইদানিং সব কিছুর মাধ্যমে জানা যাচ্ছে। তাছাড়াও মানুষের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে বিভিন্নভাবে মনে করো আমরা যে বিভিন্ন কোডিং বা বিভিন্ন যে জিনিসগুলো আছে সেগুলো খুব সহজে এগুলোকে করা যায়, বা আমরা যে বিভিন্ন সিমেট্রিক যে কোডগুলো আছে এগুলোকে খুব সহজে ডিকোড করা যায়। ওকে, এবং সেক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা মানুষের নাম আমরা নিতে পারি, যে অ্যালান টিউরিং। ওকে, অ্যালান টিউরিং হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একরকম প্রবক্তা হিসেবে ধরা যায়। ওকে, তিনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে দুনিয়ার সামনে নিয়ে এসেছিলেন যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। ওকে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি কী করেন, তার অ্যালান টিউরিং তার একটি কম্পিউটারের মাধ্যমে জিনিসটা কী করেন, সেটা দুনিয়ার সামনে নিয়ে আসেন। ওকে, আচ্ছা, রোবোটিক্স একটু আগে আমরা রোবট সোফিয়ার সাথে কথা আমরা তুলে ধরছিলাম। সোফিয়া রোবট একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত রোবট, এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিভিন্ন অনেক কাজ আছে। এখন আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে খুব সূক্ষ্ম জড়িত একটি জিনিসের নাম বলতে পারি, এটা হচ্ছে রোবট। রোবট হচ্ছে মূলত হার্ডওয়্যার এবং সফটওয়্যারের একটি দারুণ মিশেল। ওকে, আমরা কি করতে পারি, আমরা সফটওয়্যারের মাধ্যমে এটা বিভিন্ন রোবটকে বিভিন্নভাবে কোড করতে পারি, বিভিন্ন নির্দেশ বা কমান্ড প্রদান করতে পারি। তো কমান্ড প্রদানের মাধ্যমে আমরা কি করতে পারি, বিভিন্ন যে রোবটের বিভিন্ন যে মোটর আছে এগুলোর মাধ্যমে রোবটকে দিয়ে কাজ করতে পারে। রোবট শুধু জাস্ট মানুষ আকৃতি অবয়ব এমন হবে তাই না, যে বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন যে আমরা দেখছি বিশ্বের বড় বড় যে ম্যানুফ্যাকচারার কোম্পানি, এগুলোতে রোবট খুব দারুণভাবে ব্যবহৃত হচ্ছে। এর মাধ্যমে মানুষের হাতে সংস্পর্শ ছাড়াই আমরা কি করতে পারি, রোবট দ্বারা নিজেদের কোনো কাজ করাতে পারি। এমনকি দৈনন্দিন জীবনে প্রাত্যহিক জীবনে বিভিন্ন যে কাজ এগুলোকে আমরা রোবট দিয়ে খুব সহজেই আমরা কি করতে পারছি, এটাকে তাদের দ্বারা করানো যাচ্ছে। ওকে, রোবট মূলতটা এসেছে কোথা থেকে, রোবট মূলত এসেছে মুরাতা। রোবটের নাম হচ্ছে কি, একটি স্ল্যাভিক শব্দ রোবোটা, যার অর্থ হল শ্রমিক। ওকে, মুরাতা কোম্পানি মুরাতা বয়, হুন্ডা কোম্পানি অ্যাসিমো বা সনি কর্পোরেশনের যে আইবো রোবট মোটামুটি মানুষের মতোই কাজ করে। ওকে, তবে শ্রবণের ক্ষেত্রে যেসব বৈশিষ্ট্য আসলে আমরা এখন দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেগুলো হচ্ছে বিভিন্ন যে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন, বিভিন্ন যে ইনফরমেশন বা যারা চোখে যে দেখছে বা সেন্সরের মাধ্যমে যেসব জিনিস চোখের সামনে আসছে সেগুলোকে কি করা যায়, বিভিন্নভাবে সেটাকে ডাটাগুলো কালেক্ট করে, ডাটাগুলোকে প্রসেসিং করে তারা কিছু বিভিন্ন অভিব্যক্তি দেওয়ার চেষ্টা করানো হচ্ছে। ওকে, তারপর নিয়ন্ত্রণ বা ম্যানিপুলেশনের ক্ষেত্রে দক্ষতা বা নিপুণতা দেওয়া হচ্ছে, কীভাবে সে কী করতে পারে, বিভিন্ন যে কাজ করা, তাদের হাতের যে নাড়ানো চালানো, যে বিভিন্ন রোবটগুলো নাড়ে বা বিভিন্ন যে এটার হ্যান্ড থাকে। ওকে, এগুলোকে বিভিন্নভাবে কী করা যায়, বিভিন্নভাবে এগুলোকে আরও বেশি দক্ষ এবং আরও বেশি কাজের উপযোগী করে তোলানো হচ্ছে। আচ্ছা, রোবটের বিভিন্ন আমরা কি পাচ্ছি, রোবটে আমরা বিভিন্ন অংশ পাই। ওকে, প্রথম অংশ হচ্ছে যেটা এবং সবচেয়ে ভাইটাল ইম্পর্টেন্ট অংশ হচ্ছে যে পাওয়ার সিস্টেম। ওকে, পাওয়ার সিস্টেম। ওকে, খুব স্বাভাবিকভাবে
আমরা যে এত বিষয়ে আলোচনা করলাম, বিভিন্ন ডিভাইস সম্বন্ধে আলোচনা করলাম, প্রযুক্তির ব্যাপারে আলোচনা করলাম, সার্ভার ব্যাপারে আলোচনা করলাম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাপারে আলোচনা করলাম, বা এখন রোবোটিক্সের ব্যাপারে আলোচনা করছি। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তোমার পাওয়ার সিস্টেম। এবং সবগুলো ইম্পর্টেন্ট হচ্ছে সবগুলোর সাথে কি করতে হবে, একটা পাওয়ার যুক্ত থাকতে হবে। ওকে ওকে পাওয়ার দ্বারা এটাকে পাওয়ার দ্বারা এটাকে কী করতে হবে, এটাকে ইউজ করতে হবে, বা পাওয়ার মাধ্যমে বিভিন্ন ডিভাইসগুলোকে ইউজ করতে হবে। ওকে, ফার্স্ট কথা হচ্ছে পাওয়ার সিস্টেম। সেকেন্ড অংশ আমরা বলতে পারি কি মুভেবল বডি। ওকে, মুভেবল বডি। মুভেবল বডি এগুলো যে বিভিন্ন জিনিসগুলো খুব সব মানে পাওয়ার সিস্টেমের মাধ্যমে এটাকে কী করা, এটাকে অ্যাক্টিভেট করা। তারপরে একটা অপশন গুরুত্বপূর্ণ জিনিস আছে মুভেবল বডি। মূলত রোবট জিনিসগুলোকে দিয়ে বিভিন্ন কাজ করা হয়। সো বিভিন্ন কাজ করার জন্য বিভিন্ন অংশ বা উপাদান আছে, যেগুলোর মধ্যে যেগুলোকে সরাসরি অ্যাকচুয়ালি আমরা বলতে পারি মুভেবল বডি। সেটা কি হতে পারে, রোবট যদি আমরা মনুষ্য আকৃতি বা মনুষ্যের অবয়বের একটা যদি কোনো রোবট থাকে, ওকে, রোবটের বিভিন্ন যে মুভেবল বডি হিসেবে আমরা বলতে পারি যে স্বাভাবিকভাবে যেটা আমরা দেখি আর কি, সেগুলো হচ্ছে হাতের নেই একটা থাকতে হবে, একটা মাথা থাকতে হবে যেটা, তারপরে হচ্ছে যেটা সে মুভ করতে পারে বা অভিব্যক্তি দিতে পারে, তেমন একটা পা থাকা, তারপর বিভিন্ন রোটর এবং মোটরের মাধ্যমে জিনিসগুলো কী করে নাড়ানো। সো এটাকে মুভেবল বডি আন্ডার আমরা কী করতে পারি, লিখতে পারি। ওকে, এবং একই জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হওয়া যেসব যন্ত্রপাতি ইউজ করা যায়, এগুলোকে মোটামুটি মুভেবল বডি আন্ডারে কী করতে পারি, আমরা লিখতে পারি। ওকে, ইলেকট্রনিক সার্কিট। এখন কথা হচ্ছে এইসব জিনিসগুলোকে নাড়ানো বা একটা জাস্ট কী করা, একটা যে নির্দেশ বা কমান্ড প্রদান করা, সেটা মূলত আসলে পাওয়ার সিস্টেম ইম্পর্টেন্ট, বাট সেই সাথে কী করতে হবে, ইলেকট্রনিক সার্কিট। ইলেকট্রনিক সার্কিটগুলো কী করে, ইলেকট্রনিক সার্কিটগুলো মোটামুটি আমাদের যে আমরা যে কমান্ডগুলো প্রদান করি, এই কমান্ডগুলোকে প্রসেস করে বা কমান্ডগুলো নির্দেশগুলো জায়গা বিভিন্ন যেই জায়গা যে অংশগুলোতে আমরা কমান্ডগুলো প্রদান করতে চাচ্ছি, ওই জিনিসটাকে কী করে কনভে করে দেয়। ওকে, তারপরে সেই ইলেকট্রনিক সার্কিট বা যান্ত্রিক মস্তিষ্ক বা কম্পিউটার যেটা আসলে মস্তিষ্ক বা কম্পিউটার। মস্তিষ্ক মূলত কি হচ্ছে, এই রোবটটাকে নিয়ন্ত্রণ করে। ওকে, মূল নিয়ন্ত্রণ করে বলতে গেলে আমরা যে কমান্ডগুলো প্রদান করি, কমান্ডগুলোকে বিভিন্নভাবে প্রসেস করে। ওকে, এই প্রসেসিং, এটা হচ্ছে মোটামুটি প্রসেসিং পার্ট, সেটা কি করে প্রসেস করে দেয়। ওকে, তারপরে হচ্ছে অ্যাকচুয়েটার বিভিন্ন যে কি করে, বিভিন্ন যে অ্যাকচুয়েটার মূলত নির্দিষ্টভাবে ধরা যায় হাত পা নাড়ানোর জন্য যে বিভিন্ন মোটরগুলো ইউজ করা হয়, ওগুলাই মোটামুটি আমরা কি করতে পারি, অ্যাকচুয়েটার ধারণার মধ্যে আনতে পারি। ওকে, আচ্ছা, তারপর আছে অনুভূতি। ওকে, অনুভূতি সেখানে ক্ষেত্রে তোমার এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে খুব অনুভূতি দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যাতে করে সে কী করতে পারে, সে বিভিন্ন সেন্সরের মাধ্যমে কী করতে পারে, অনুভূতিগুলো সে নিতে পারে এবং একই সাথে কী করতে পারে, কাজ করতে পারে অনুভূতির প্রেক্ষিতে বা ডাটাগুলো ইউজ করে। ওকে, তারপর হচ্ছে ম্যানিপুলেশন বা পরিবর্তন করা। ম্যানিপুলেশন মানে হচ্ছে পরিবর্তন করা, যে বিভিন্ন হাত নাড়ানো বা বিভিন্ন কাজ করা। যেমন আমি রোবটের মাধ্যমে কি করতে যাচ্ছি, এই যে মার্কারটা আছে, মার্কারটা নাড়াতে যাচ্ছি। ওকে, মার্কারটা এই জায়গা থেকে ওই জায়গায় নিয়ে যেতে যাচ্ছি, কিংবা আশেপাশে বিভিন্ন বস্তুটাকে জাস্ট স্থানান্তর করতে যাচ্ছি, যেটা একটা ফাংশনের মাধ্যমে হয়ে থাকে বা যেটা একটা ইম্পর্টেন্ট অংশের মাধ্যমে হয়ে থাকে, সেটা হচ্ছে ম্যানিপুলেশন। তাছাড়াও সে রোবটটা কি করে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়, এটা ম্যানিপুলেশন মাধ্যমে খুব সহজে হতে পারে। ওকে, আচ্ছা, এখন আমরা রোবটের মাধ্যমে কি কি কাজ করতে পারি, মূলত স্বাভাবিকভাবে রোবটের মাধ্যমে আমরা দৈনন্দিন কাজও করতে পারি। বিভিন্ন কলকারখানায় যে বিভিন্ন কাজ হচ্ছে, যেমন আমরা বিভিন্ন টিভিতে দেখতে পারি যে খুব সহজে কাজগুলো সুনিপুণভাবে হয়ে যাচ্ছে উইথাউট এনি হিউম্যান ইন্টারাকশন। ওকে, সো
এর মাধ্যমে আমরা কি করতে পারি, কাজগুলোকে আরো নিখুঁতভাবে করতে পারি, ফার্স্ট কথা। এবং তাছাড়া কি হচ্ছে, এবং নিখুঁতভাবে করা যায় এবং হিউম্যান ইন্টারাকশন ছাড়াই এবং খুব সহজে রিয়েল টাইমে কাজগুলো কি হয়ে যায়, কাজগুলো মোটামুটি সম্পন্ন হয়ে যায়। ওকে, এখন কথা হচ্ছে তাছাড়াও বিভিন্ন যে বিপজ্জনক জায়গায় আমরা যে পাহাড়ি বা দুর্গম অঞ্চলে কি করতে পারি, এই রোবটগুলোকে আমরা পাঠাতে পারি। ওকে, রোবটগুলো পাঠাতে পারি, রোবটগুলো আমার কি করে, কোনো হিউম্যান কোনো ক্ষতি ছাড়াই কি করে ওই রোবটগুলো তার কাজ করে দেয়। ওকে, তাছাড়া রোবটের মাধ্যমে ইদানিং আমরা দেখছি, আমরা বিভিন্ন রোবোটিক্স যে কোম্পানিগুলো আছে এগুলোর সাথে, এগুলো আমাদের অন্যান্য যে ম্যানুফ্যাকচারিং যে জিনিসগুলো আছে, ম্যানুফ্যাকচারিং যে কোম্পানিগুলোকে এগুলোর সাথে একসাথে হয়ে কাজ করছে। ওকে, এখন আমরা আসি ক্রায়োসার্জারি বা চিকিৎসা বিজ্ঞানে একটা যে প্রযুক্তি, এটা হচ্ছে ক্রায়োসার্জারি বলা হয়। ওকে, ক্রায়োসার্জারি হচ্ছে যে চিকিৎসা বিজ্ঞানের একটা নতুন প্রযুক্তি, যেটার মাধ্যমে খুব সহজে যে দুর্বল এবং অসুস্থ যে টিস্যুগুলো আছে আমাদের যে আক্রান্ত অঞ্চলে চারদিকে, তো ওই টিস্যুগুলোকে খুব সহজে তুমি কি করতে পারো, ওই টিস্যুগুলোকে মেরে ফেলা যায়। দেখা যাচ্ছে যে নরম টিস্যুগুলো বা অসুস্থ টিস্যুগুলোর মাধ্যমে দেখা যাচ্ছে আমাদের কোনো একটা আক্রান্ত স্থানের খুব বেশি ক্ষতি হয়ে যায়, কেননা এটা আমরা কি করে রক্ত চলাচল পথকে বন্ধ করে দেয়, রক্ত চলাচল পথকে বন্ধ করে দেয়, যেটা দেখা যাচ্ছে ওই আক্রান্ত অঞ্চলকে আরো বেশি খারাপ করে দেয় বা সেভিয়ার করে দেয়। ওকে, তো এই জিনিসগুলোকে কি করে এই প্রযুক্তির মাধ্যমে কি করা যায়, ক্রায়োসার্জারির মাধ্যমে এই আক্রান্ত টিস্যুগুলোকে সরিয়ে ফেলা যায়। তো এই সরিয়ে ফেলার জন্য কি করা যায়, এই সরিয়ে ফেলাকে খুব কম তাপমাত্রায় নিয়ে আসা হয়। এই ক্রায়োসার্জারি প্রযুক্তির মাধ্যমে কি করা যায়, খুব কমই তাপমাত্রা নিয়ে আসা হয়, এবং হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং ক্রায়োসার্জারি কোন কোন মৌল বা কোন কোন গ্যাস বা কি কি উপাদান এই ক্রায়োসার্জারির ক্ষেত্রে ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে সেটা আমরা বলছি। তার আগে বলি, এটা ওই কোন একটা এটা আসলে আগে থেকে অনেক এনসিয়েন্ট বা অনেক প্রাচীনকাল থেকে এই ক্রায়োসার্জারির ব্যাপারটা আসছে, বাট বর্তমানে এটা জিনিসটা আরো বেশি স্পেসিফিক এবং মডার্ন হয়ে গেছে অলরেডি। আচ্ছা, ক্রায়োসার্জারির ক্ষেত্রে এটা মূলত তোমার ওই নির্দিষ্ট জায়গার বা অসুস্থ টিস্যুকে খুবই কম তাপমাত্রায় নিয়ে আসে। ওকে, মোটামুটি -165°C -165°C পর্যন্ত নিয়ে আসে। যাই হোক, আচ্ছা, এখানে খুব ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে তরল নাইট্রোজেন। ওকে, তরল নাইট্রোজেন যেমন এই ক্রায়োসার্জারি যে একটা গান ইউজ করা হয়, যেটার মাধ্যমে ওই জায়গাগুলোতে কি করা হয়, ওই যে ক্ষতস্থানগুলোতে এই তরল গ্যাসগুলো আছে, তরল কিছু নিয়ামক আছে, যেটার মাধ্যমে ওই জায়গাগুলো কি করা যায়, আরো বেশি জিনিসটাকে দুর্বল করে ফেলা যায় বা এটাকে ঠান্ডা করে ফেলা যায়, যে বিভিন্ন জিনিস আছে, যেটা হচ্ছে তরল নাইট্রোজেন। ওকে, তরল নাইট্রোজেন, তারপর হচ্ছে কি তরল নাইট্রোজেন, তারপর তরল অক্সিজেন, তারপর কার্বন ডাই অক্সাইড, আর্গন, তাছাড়া আরো কিছু মৌল আছে যেমন নাইট্রাস অক্সাইড, ইথাইল ক্লোরাইড, নাইট্রাস অক্সাইড, ওকে, এর মাধ্যমে আমরা কি করতে পারি, ওই যে নির্দিষ্ট অঞ্চলগুলো আছে অঞ্চলগুলোকে এইসব নিয়ামকের মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা কিন্তু ওই জায়গাগুলোকে যে অসুস্থ টিস্যু আছে এগুলোকে খুবই কম তাপমাত্রা নিয়ে আসা যায়, যেটা কি করে এর মাধ্যমে টিস্যুগুলো কি হয় ওই জায়গা থেকে স্থানচ্যুত হয়ে যায় এবং ওই জায়গায় রক্ত চলাচল কি করতে পারে, বাড়তে থাকে। ওকে, এখন আসে মহাকাশ অভিযানের ক্ষেত্রে। আমরা কি পাই, আসলে কয়দিন আগে আমরা একটা শুনেছি দ্বিতীয় দেশ হিসেবে চাঁদে পতাকা উড়িয়েছে চায়না। তো এটা কিভাবে সম্ভব হয়েছে, যে মহাকাশ প্রযুক্তির ক্রম বিকাশের মাধ্যমে বা ক্রম উন্নতির মাধ্যমে। ওকে, মহাকাশ অভিযান। ওকে, এই মহাকাশ অভিযানে যেমন আমরা এটা নিয়ে একটা খুব ইম্পর্টেন্ট একটা
দুইটা নিউজ আছে, একটা হচ্ছে অ্যালন মাস্ক দুনিয়ার সবচেয়ে এখন কিছুদিন আগে হাইস্ট বিলিয়নিয়ার ছিল, এখন সে সেকেন্ড রিচেস্ট বিলিয়নিয়ার বা হোয়াট এভার ইট ইজ। তার একটা কোম্পানির নাম আছে স্পেস এক্স। ওকে, স্পেস এক্স। মহাকাশ অভিযান। তো এই স্পেস এক্স এর মাধ্যমে, স্পেস এক্স হচ্ছে বর্তমান যে যে বিভিন্ন ক্রাফট আছে, তোমরা যে স্পেস ক্রাফট যেগুলো আছে বা যেটা মহাকাশযান বলে আমরা ধরি, মহাকাশযান খুব সুন্দরভাবে কি করে এই স্পেস এক্স বা বিভিন্ন নাসা এই যে কোম্পানিগুলো আছে, আরো বিভিন্ন কোম্পানি আছে, প্রত্যেক দেশে বিভিন্ন রকম মহাকাশ গবেষণা সংস্থা আছে, নাসা আছে, আরো বিভিন্ন দেশে আছে। যাই হোক, সেগুলো কি করছে, মহাকাশে যাওয়ার গতিটা পথকে ত্বরান্বিত করছে ক্রমাগত বিকাশের মাধ্যমে, ক্রমাগত গবেষণার মাধ্যমে। ওকে, ইদানিং কি হচ্ছে, ইদানিং নতুন নতুন প্রযুক্তি বের হচ্ছে যত কম লো কস্টে, যেমন আমরা স্পেস এক্স পাই, অ্যালন মাস্ক যিনি কি করছেন, মঙ্গল অভিযানকে কিভাবে আগে খুবই প্রযুক্তির খুব ফিউচার, নিয়ার ফিউচার, সেই ক্ষেত্রে আছে এই মঙ্গল অভিযানকে আরো বেশি লো কস্টে কেমন কত ইফেক্টিভ উপায়ে যাওয়া যায় এই নিয়ে গবেষণা করছেন। ওকে, ফাইন। এখন আসে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, বায়োমেট্রিক্স। ওকে, আমরা খুবই আমরা যে ইদানিং এর বিভিন্ন আমাদের দেশীয় ঘটনা পর্যালোচনার মাধ্যমে জানতে পারি বায়োমেট্রিক্স শব্দটা, এবং সেটা খুবই বেশি দিন আগে না, বা বেশ কিছুদিন আগে থেকে বায়োমেট্রিক শব্দটার সাথে আমরা পরিচিত। যে বিভিন্ন সিম রেজিস্ট্রেশন করার সময় আমাকে বায়োমেট্রিক প্রযুক্তির স্থান নিতে হয়, যেমন বিভিন্ন ফিঙ্গারপ্রিন্ট, তার আগেও আমাদের এনআইডি কার্ডে দেখা আছে কি ফিঙ্গারপ্রিন্ট ব্যবস্থাটা আছে। তাছাড়াও বিভিন্ন কাজে, যেমন আমরা বিভিন্ন অফিসে যাওয়া আসা, ওটা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তোমাকে কী করতে হবে, এন্ট্রি করতে হবে। তারপর হচ্ছে তাছাড়াও যে বিভিন্ন আমরা যে মোবাইল দেখছি, আমরা মোবাইলকে যে বিভিন্নভাবে আনলক করা, যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মাধ্যমে আনলক করছি, তাছাড়াও আমরা বিভিন্নভাবে ফেস রিকগনিশনের মাধ্যমে আনলক করছি। তাছাড়াও আমরা অনেক আগে থেকে একটা বায়োমেট্রিক্স পদ্ধতির নাম শুনে আসছে, সেটা হচ্ছে স্বাক্ষর। ওকে, তো এইসব মাধ্যমে, তাছাড়া রেটিনাল স্ক্যান। ওকে, বিভিন্ন অফিসে বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিসটা সিকিউরিটি ব্যবস্থাকে আরো বেশি উন্নত করার জন্য এই যে রেটিনাল স্ক্যান ব্যবস্থাটা অনেক আগে থেকে প্রচলিত হয়ে আসছে। ওকে, তো এইসব হচ্ছে সবগুলো হচ্ছে বায়োমেট্রিক্স যে ধারণা বা বায়োমেট্রিক্স প্রযুক্তির সবচেয়ে ভাইটাল যে জিনিসগুলো এই হচ্ছে এটা। প্রথম কথা হচ্ছে আমরা যে ফিঙ্গারপ্রিন্ট বা হাতের আঙ্গুল, তারপর হচ্ছে যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বা যেটাকে সেন্সর ফিঙ্গারপ্রিন্ট মূলত, তারপর হচ্ছে ফেসিয়াল রিকগনিশন, তারপর হচ্ছে স্বাক্ষর সাইন দিয়ে আমরা সাইন দিই এগুলা। তাছাড়াও রেটিনাল স্ক্যান, যেটা আমাদের চোখের পিছনে যে পরিচিত তালিকা আছে, এগুলোর অবস্থানের উপর বেস করে এগুলোকে বিভিন্নভাবে যে করে এগুলো রিসার্চ করে বা এগুলোর থেকে এগুলোকে তোমার প্রসেস করে আমরা কি করা যায়, একটা ফেসিয়াল একটা রেটিনাল স্ক্যান প্রযুক্তি আছে। ওকে, এখন বা কণ্ঠস্বরের মাধ্যমে আমরা কি করতে পারি, কণ্ঠস্বর একটা ইম্পর্টেন্ট জিনিস। যেমন প্রত্যেক মানুষের কণ্ঠস্বর মোটামুটি একটা ফ্রিকোয়েন্সি আছে, ওই ফ্রিকোয়েন্সিকে ব্যবহার করে আমরা কি করতে পারি, কণ্ঠস্বরের মাধ্যমে আমরা এই সিকিউরিটিগুলো কি করতে পারি, আরো বেশি ডেভেলপ করতে পারতেছি। ওকে, বায়ো ইনফরমেটিক্স বা একটা জিনিস আসে, বায়োমেট্রিক্স থেকে আরেকটা জিনিস আসে, আমরা বায়ো ইনফরমেটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ন্যানো টেকনোলজি। ওকে, বায়োইনফরমেটিক্স
একটি দেশের বিভিন্ন মানুষের ব্যাপার আমরা যদি জানতে চাই, যেমন আমরা যদি আমাদের সবার আইডিয়া একটা আগ্রহ আছে, যেমন যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, তারপরে বিভিন্ন অস্ট্রেলিয়া, আমরা বিভিন্ন দেশের মানুষ, যেমন ধরে আমরা মঙ্গোলিয়া, ওকে, ওই দেশের মানুষ কেমন, ওই দেশের মানুষ দেখতে কেমন, ওই দেশের মানুষ কিরকম, এবং ওই দেশের মানুষের একটা যে প্রচলিত বা যে জীবনধারা বা বিভিন্ন অভ্যাস সম্বন্ধে যদি জানতে চাই, বা তাদের ক্রমবিবর্তন, কোথা থেকে তারা কিভাবে আসছে, যে বিভিন্ন আমাদের যে পূর্বপুরুষ কোথা থেকে আসছে বিভিন্ন, সেগুলো কি করা হয় বায়ো ইনফরমেটিক্স প্রযুক্তির মাধ্যমে আমরা কি করতে পারি, জানতে পারি। যেমন আমরা খুবই সহজে অ্যাক্সেস করতে পারি, ওকে। বায়ো ইনফরমেটিক্স প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন কয়েক বছরের প্রেক্ষিতে বা অনেক বছরের ব্যবধানের একটা দেশের মানুষ বা একটি কালচারের মানুষ বা একটি সভ্যতার মানুষকে কি করা যায়, তাদের প্রযুক্তির মাধ্যমে বা তাদের জিনগত বৈশিষ্ট্যের মাধ্যমে কি করা যায়, ওটাকে বিভিন্ন ধাপে কি করা যায়, আমরা বিভিন্ন গ্রুপ বা সেক্টরে ভাগ করতে পারি। তো গ্রুপ বা সেক্টরে ভাগ করলে আমরা কি করতে পারি, ওইসব প্রযুক্তির মাধ্যমে, ওইসব পরিসংখ্যানের মাধ্যমে, ওইসব পরিসংখ্যানগুলো বিভিন্ন সার্ভারে কি থাকে, সেভ করা থাকে বা সংরক্ষণ করা থাকে। ওই সার্ভারগুলো অ্যাক্সেস করে আমরা খুব সহজে ওই দেশের মানুষগুলো সম্বন্ধে জানতে পারি, ওকে। সো বায়ো ইনফরমেটিভ জিনিসটা খুব ইম্পর্টেন্ট ভূমিকা পালন করছে। এটা থেকে একটা বিষয় আসে যে করোনা পরিস্থিতি আছে, আমরা দেখছি, ওকে, করোনা পরিস্থিতিতে বিভিন্ন মানুষ যে গত প্রায় 1 বছর যে মানুষগুলা কি আক্রান্ত হচ্ছে, আক্রান্ত হওয়ার পর তারা বিভিন্ন যে তাদের মধ্যে যে বিভিন্ন যে সিমটম প্রকাশ পাচ্ছে, তারা কিভাবে সুস্থ হচ্ছে, তাদের চলাফেরা, তাদের যে কি খাদ্যাভ্যাস, সব কিছু মোটামুটি বায়োমেট্রিক্সের মাধ্যমে রিজার্ভ করা আছে, যেটা আমরা খুব সহজে অ্যাক্সেস করে আমরা কি করতে পারি, ওইসব ব্যাপারগুলো জানতে পারি এবং রিসার্চ করতে পারি, ওকে। এবং যেটা আমাদের পরবর্তী ভবিষ্যতে আমাদের কি করতে পারি, ওই জিনিসগুলো আমরা ইউজ করে আমরা মোটামুটি লাভবান হতে পারি, ওকে। আচ্ছা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে বর্তমানে যে বিভিন্ন যে আমরা ভ্যাকসিন পাচ্ছি, বা কোভিডকে কিভাবে আমরা বিট করতে পারি বা হারাতে পারি, কিভাবে একে দূর করতে পারি, নির্মূল করতে পারি, এটার জন্য এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ভূমিকা সবচেয়ে বেশি, ওকে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই দুনিয়ার সবচেয়ে এখন ভাইটাল, সবচেয়ে ইম্পর্টেন্ট এবং এই সমস্যার মোকাবেলায় সবচেয়ে অগ্রগতি হিসেবে কাজ করছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ওকে। এই কি করছে, এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং মূলত কোভিড নিয়ে বা বিভিন্ন ভাইরাস নিয়ে বা সুদূর ভবিষ্যতে আমরা যে অনেক সুদূর অতীতে যে বিভিন্ন যে আমাদের মহামারী ছিল, বিভিন্ন যে রোগ যেগুলো ছিল, সেগুলোকে কি করছে, ইঞ্জিনিয়ারিং জিনগত সমস্যাগুলো মোকাবেলার মাধ্যমে আমরা কি করতে পেরেছি, ওইসব জিনিসের ভ্যাকসিন বা টিকা আবিষ্কার করতে পেরেছি। এবং ক্রমাগত বিভিন্ন গবেষণার মাধ্যমে যে রোগগুলো আছে, রোগগুলোকে কি করা যায়, রোগগুলোকে বিভিন্নভাবে আমরা দূর করতে পারছি, ওকে। যা বিভিন্ন ভ্যাকসিন আবিষ্কার হচ্ছে, যে করোনা, যেমন ফাইজার বা অক্সফোর্ডের, ফাইজার বায়োনটেক, যেমন অক্সফোর্ডের পাচ্ছে, ওকে। তো এই সিরামগুলো কি করছে, এই সিরামগুলা এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং সবচেয়ে ইম্পর্টেন্ট এর ভূমিকা আছে এই ভ্যাকসিন তৈরিতে, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট বলা যায়। আমার সামনে যে তোমাদের অ্যাডমিশন টেস্ট আছে, এটার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, ওকে। এখান থেকে পজিশন আসার সম্ভাবনা আছে। তো বিভিন্ন কি করা হয়, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে জিন, ওকে, জিন। এবং সেটা আমরা কি করতে পারি, সেটাকে আমরা কি করতে পারি, ডিএনএ, যেটাকে ক্ষুদ্রাতিক্ষুদ্র বিষয় যে ডিএনএ, জিনের যে ইম্পর্টেন্ট একটা বস্তু, সেটাকে বলা হয় ডিএনএ, ওকে। এটাকে বলা হয় কি, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, ওকে। এই অ্যাসিড বা যেটা অ্যামাইনো অ্যাসিড সৃষ্টি হয়ে আছে, যাই হোক, এটার মাধ্যমে আমরা কী করতে পারি, এটা বিভিন্ন মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য আমরা কী করতে পারি, ডিএনএতে থাকে, ডিএনএর মধ্যে আমাদের মধ্যে বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য বা চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আমরা ডিএনএর মধ্যে সঞ্চিত থাকে। তো আমরা খুব সহজে ডিএনএর মাধ্যমে কোনো মানুষ বা কোনো বিষয়কে আমরা
বুঝতে পারি আমাদের যে আমরা যে অ্যানসেস্টর থেকে বা আমাদের পূর্বপুরুষ থেকে যে ভূমি যে অভ্যাসগুলো নিয়ে এসেছিলাম, তো এটা বংশানুক্রমে কি করা হয়, এই ডিএনএর মাধ্যমে আমরা কি করতে পারি, এগুলা ইনহেরিটেড করতে পারি। ওকে ওকে আর তাছাড়া ডিএনএ প্রযুক্তির মাধ্যমে আর বিভিন্ন কাজ করা হয়। ডিএনএ প্রযুক্তির মাধ্যমে বা জিন প্রযুক্তির মাধ্যমে আমরা বিভিন্ন হাইব্রিড যে ফসলগুলো আছে এগুলো আমরা তৈরি করতে পারছি। বিভিন্ন যে ফসলের যে রোগগুলোকে মোটামুটি জাতগুলোকে রোগমুক্ত জাত আমরা ব্যবহার করতে পারছি। বিভিন্ন রোগের ভ্যাকসিন তো আবিষ্কার করতে পারছি। তাছাড়া রোগগুলোকে আরও বেশি কীভাবে রোগগুলো থেকে বাঁচা যায় সেটা সেভাবে গবেষণা করে বের করতে পারছি। তাছাড়াও এই জিন প্রযুক্তির মাধ্যমে আমরা মোটামুটি রিকম্বিনেন্ট একটা যে আছে ওইটার মাধ্যমে আমরা কী করতে পারি, আমাদের প্রয়োজনীয় ইম্পর্টেন্ট যে গুণগুলো আছে সেগুলো একসাথে নিয়ে আমরা কী করতে পারি, উচ্চ ফলনশীল জাত সৃষ্টি করতে পারি। ওকে, যেটা হচ্ছে কৃষিক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট ভূমিকা পালন করছে। ওকে ওকে ফাইন। আমরা যে বিশাল অনেক দিন যাবো অনেকক্ষণ যাবো আলোচনা করলাম রোবোটিক্সের ব্যাপারে। রোবোটিক্স বা বিভিন্ন যে ইলেকট্রনিক ডিভাইসেসের ব্যাপারে আলোচনা করছি, মোবাইল নিয়ে কম্পিউটার নিয়ে আলোচনা করছিলাম। তো এইসবের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তোমার ইলেকট্রনিক সার্কিট। মনে আছে কি ইলেকট্রনিক সার্কিট দ্বারা আলোচনা করছিলাম, সেটাতে বিভিন্ন প্রযুক্তি ইউজ করা হয়। যেমন ইলেকট্রনিক্স পার্ট, মূলত ওগুলোকে ইলেকট্রনিক্স বলা হয়। ইলেকট্রনিক্স সামগ্রী আমরা অলওয়েজ শুনে আসছি, ইলেকট্রনিক সামগ্রী। ইলেকট্রনিক সার্কিটগুলো যেগুলো মাদারবোর্ডগুলো ইলেকট্রনিক সামগ্রীর মধ্যে ইলেকট্রনিক্সের মধ্যেই পড়ে। ওকে, এখন এখানে বিভিন্ন প্রযুক্তি, যেমন এইটা আমরা ইদানিং যেগুলো ইউজ করছি সেগুলো মাইক্রো ইলেকট্রনিক্স। ছোট ছোট বিশাল বিশাল অনেকগুলো জিনিসগুলোকে খুব সহজে মাইক্রোতে নিয়ে আসা হচ্ছে, যেটা হচ্ছে 1 মিটারে কত 10⁻³ মিটার। ওকে, তার মানে হচ্ছে কি এটা মাইক্রোতে নিয়ে আসা হচ্ছে। ওকে, মাইক্রোতে নিয়ে আসা হচ্ছে। ওকে, এখন যতই উৎকর্ষ হচ্ছে আমরা কি করতে যাচ্ছি, আমরা আগে বিশাল বিশাল কম্পিউটার থাকতো, বিশাল বিশাল, সো ওগুলা ইউজ করতে আমাদের বেশি মানে ডিসঅ্যাডভান্টেজ ছিল, আমরা মুভ করতে পারতাম না। কিন্তু এই টেকনোলজির মাধ্যমে মাইক্রো ইলেকট্রনিক্স এই টেকনোলজির মাধ্যমে আমরা কি করতে পেরেছিলাম, এতদিন বিশাল বিশাল জিনিসগুলোকে ছোট্ট একটা আইসির মধ্যে বা ইন্টিগ্রেটেড সার্কিটের মধ্যে নিয়ে আসছিলাম। ওকে, ইন্টিগ্রেটেড সার্কিটের মধ্যে, যেটাকে আমরা অ্যাকচুয়ালি সংক্ষেপে আইসি বলি। ওকে, সমন্বিত বর্তনী। ওকে, সমন্বিত বর্তনী যেটাকে বাংলায় বলা হয়। তো এর মাধ্যমে এতদিন যাবত কি করা হচ্ছে, আমরা মাইক্রো ইলেকট্রনিক্স প্রযুক্তি বা সবচেয়ে বড় বড় জিনিসগুলোকে ছোট ছোট বিভিন্ন মাইক্রো পর্যায়ে ছোট ছোট পর্যায়ে নিয়ে এসে এটা কি করেছে, জিনিস সবচেয়ে আমাদের ডিভাইসগুলোকে আমরা কি করতে পারতেছি, মুভেবল করতে পারতেছি। সব ডিভাইসগুলো ছোট হয়ে আসছে আজকালকার। ওকে, কিন্তু মাইক্রো ইলেকট্রনিক্স পর্যায়ে এখন কি হচ্ছে, বৈজ্ঞানিক উৎকর্ষতা বা রিসার্চের মাধ্যমে নতুন একটা প্রযুক্তি আবিষ্কৃত হয়েছে, যেটা 1959 সালে বা 1959 সালে ন্যানো প্রযুক্তির ব্যাপারে রিচার্ড ফাইনম্যান নামে একজন বিজ্ঞানী ধারণা দেন। ওকে, তার মানে হচ্ছে কি, সরি অ্যাকচুয়ালি মাইক্রোস্কোপটা আমরা 10⁻³ না 10⁻⁶। ওকে, 10⁻⁻6 মিটার এই প্রযুক্তির মাধ্যমে নিয়ে আসা হয়েছিল মাইক্রো, যেটা হচ্ছে মাইক্রো। ওকে, এখন আমরা কি করবো, ন্যানো প্রযুক্তি। ওকে, ন্যানো ইলেকট্রনিক্স, যেটা হচ্ছে কিংবা এটাকে বাংলা ন্যানো প্রযুক্তি। ওকে, বা ন্যানো টেকনোলজি হিসেবে বলতে পারি। ওকে ফাইন। ন্যানো টেকনোলজির মাধ্যমে অনেক অনেক জিনিসকে, অনেক বড় বড় বাল্ক যে জিনিসগুলো আছে ওইসব জিনিসগুলোকে আমরা কি করতে পারি, ন্যানো প্রযুক্তির মাধ্যমে 10⁻³ 10⁻⁹ এই মিটার এই স্কেলের মধ্যে নিয়ে আসা সম্ভব হচ্ছে।
ফলে আমরা যে যে কনভেনশনাল যে জিনিসগুলো দেখছি, যে বিভিন্ন যন্ত্রপাতিগুলো কিনছি, এগুলোকে আরও ছোট এবং আরও বেশি কর্মক্ষম গড়ে তোলা হচ্ছে। ওকে, এর মধ্যে একটা খুব সুন্দর একটা জিনিস পাওয়া যায় এবং সামনের বিশ্ব ন্যানো প্রযুক্তির মাধ্যমে কিন্তু সংশ্লিষ্ট হবে। ন্যানো প্রযুক্তির মাধ্যমে কি করা যাবে, সামনের বিশ্ব বিভিন্ন সমস্যার সমাধান করা যাবে। যে বিভিন্ন ডিভাইসগুলো আসবে, বিভিন্ন যে আমাদের প্রযুক্তিগত বিভিন্ন যে জিনিসগুলো এক্সারসাইজগুলো ইউজ করে সবগুলো আস্তে আস্তে ন্যানো প্রযুক্তির মাধ্যমে চলে আসবে। এবং ন্যানো প্রযুক্তি খুবই খুবই অন্যান্য অপরাধ যে মাইক্রো ইলেকট্রনিক্স বা মাইক্রো প্রযুক্তি, মাইক্রো টেকনোলজি যেগুলো আছে, এগুলোতে আরও বেশি কর্মক্ষম বা আরও বেশি দক্ষ হিসেবে বিবেচিত হয়েছে। ওকে, তো এই জিনিসগুলোর মাধ্যমে আমরা খুব সহজে কি করতে পারি, এই জিনিসগুলোর ক্ষেত্রে আমরা কম্পিউটারের ক্ষেত্রে ইউজ করতে পারি। ওকে, কম্পিউটারের ক্ষেত্রে ইউজ করা যাবে। তো আমরা যে বিভিন্ন খাদ্য শিল্পের ক্ষেত্রে ইউজ করতে পারি, বিভিন্ন যে ড্রপের প্যাকেজিং বা খাদ্যের বিভিন্ন ধরনের স্বাদ তৈরিতে বিভিন্নভাবে আমরা কি করতে পারি, এই যে ন্যানো টেকনোলজি কি করতে পারি, ন্যানো পার্টিকেল উৎপন্ন করতে পারি, যেটার মাধ্যমে আমরা ন্যানো টেকনোলজির সুফলতা বয়ে আনতে পারি। ওকে, চিকিৎসা ক্ষেত্রে যে বিভিন্ন ধরনের স্মার্ট ড্রাগ তৈরিতে আমরা কি করতে পারি, এই ন্যানো টেকনোলজিগুলো ইউজ করতে পারি। তাছাড়া বিভিন্ন যে এটা নিয়ে একটা চিপ ন্যানো চিপের একটা কথা আসছে, চিপের মাধ্যমে খুব সহজে আমরা কি করতে পারি, বিভিন্ন জিনিসের গতিবিধিও নির্ণয় করতে পারি, যেটা অ্যাকচুয়ালি আমাদের সিকিউরিটির ক্ষেত্রে বা সার্ভেলেন্সের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট ভূমিকা পালন করবে। ওকে, তারপর যোগাযোগ ক্ষেত্রে আমরা কি করতে পারি, যোগাযোগ ক্ষেত্রে আমাদের প্রযুক্তিগুলোকে উন্নত সাধন করতে পারি। ওকে, আচ্ছা, তারপর জ্বালানি ক্ষেত্রে, ইলেকট্রনিক শিল্পে এবং খেলাধুলা এবং ক্রীড়া সরঞ্জাম তৈরিতে আজকালকার বিভিন্ন ন্যানো টেকনোলজির মাধ্যমে কি করতে পারছি, আমরা কাজগুলো করতে পারছি। ওকে, এখন আমরা যে এত কিছু ব্যবহার করলাম, সব কিছুর কিন্তু একটা পজিটিভ এবং নেগেটিভ ইফেক্ট আছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমরা এই যে প্রযুক্তিগত যে অ্যাক্সেস বা প্রযুক্তির ব্যবহার, যে এটাকে কি করা যায়, এটাকে সীমিত করাটা, মানে সীমিত এবং উপযোগী ব্যবহারের মাধ্যমে এটা কি করতে পারবে, সর্বোচ্চ অ্যাডভান্টেজগুলা বা সর্বোচ্চ সুবিধাটুকু নিতে পারি। ওকে, এই ক্ষেত্রে কি করা যায়, এই ক্ষেত্রে আমরা সবসময় এই নৈতিকতা বিষয়টা আছে, যে নৈতিকভাবে আমরা কি করব, নৈতিকভাবে আমরা এই জিনিসগুলোকে করবো, আমরা নৈতিকভাবে এই জিনিসগুলোকে ব্যবহার করার চেষ্টা করবো। চলতেছে না মনে হচ্ছে না, ভিডিও আসতেছে। ও আচ্ছা, ডাটা করতেছেন নাকি? আচ্ছা, ঠিক আছে। তারপর আমরা আসতেছি কি বিভিন্ন, এখন আসি আমরা যে বিভিন্ন যে তথ্য প্রযুক্তির সাথে বিভিন্ন জিনিস চলে আসছে, যে আমরা সবসময় শুনে আসছে ভাইরাস। ওকে, তথ্য প্রযুক্তির ব্যাপারে নৈতিকতা, যেটাকে আমরা নৈতিকতায় বলি সরাসরি, নৈতিকতা বা নৈতিকতা, তথ্য প্রযুক্তি ব্যবহারের নৈতিকতা হিসেবে বলি। তথ্য প্রযুক্তিতে তথ্য প্রযুক্তিতে নৈতিকতা। ওকে, তথ্য প্রযুক্তিতে নৈতিকতা, আমরা যে বিভিন্ন যে ইনফরমেশন যে অ্যাক্সেস করতে পারছি, ঠিক আছে, ফাইন, কিন্তু আমরা যে বিভিন্ন অ্যাক্সেসের জিনিসটা যদি কি থাকে, আমাদের কন্ট্রোলে না থাকে বা আমরা নিয়ন্ত্রণে না রাখতে পারি, এটা থেকে বিভিন্ন খারাপ বা ক্ষতি সাধন করা যায় এমন কাজও করা হয়। যেমন হচ্ছে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট জেনে আসছি ইদানিংয়ের মধ্যে, যে বিভিন্ন সাইবার জগৎ, যে বিভিন্ন ইন্টারনেট জগতের যে বিভিন্ন হামলার কথা, এবং বিভিন্নভাবে কি করতেছে এই হামলাগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে, বা বিভিন্ন আমাদের যে ডাটাগুলো ছিনিয়ে নেওয়ার জন্য বিভিন্ন যে ম্যালওয়্যার বা ভাইরাস, যেটা আমরা শুনে আসছি, এইসব কিছু দেওয়া হচ্ছে। ওকে, তো এই ব্যবহারগুলোর মধ্যে আরেকটা জিনিস চলে আসে, প্রাইভেসি, যেটা আমরা ইদানিং সবচেয়ে শুনে আসছি, প্রাইভেসি ব্যাপারটা। ওকে, প্রাইভেসি, যেমন আমরা ইদানিং একটি সোশ্যাল মিডিয়ার ব্যাপারে জেনেছি, যাদের প্রাইভেসির ব্যাপারে কিছু সমস্যা আছে। যাই হোক, সবাই বলছে আর কি। যাই হোক, তো এই প্রাইভেসি জিনিসটা খুব ইম্পর্টেন্ট। প্রাইভেসি জিনিসগুলো হচ্ছে আমরা যে সোশ্যাল মিডিয়ায় যে বিভিন্ন জিনিসগুলো দিই বা পাঠাই, সেসব জিনিসগুলো হচ্ছে যে ডাটা মাইনিংয়ের মাধ্যমে, প্রযুক্তির মাধ্যমে হচ্ছে সবার মাধ্যমে ছড়িয়ে যাচ্ছে। ওকে, তো সেক্ষেত্রে প্রাইভেসি লঙ্ঘন বলে এটা আমরা মনে করতে পারি। যাই হোক, তারপর হচ্ছে ব্যবহার, কিছু ব্যবহার প্রাইভেসির গুরুতর লঙ্ঘন, আমার যে তথ্য ব্যবস্থা আমি কারো অনুমতি ছাড়াই ব্যবহার করছি। ওকে,
তো এই ব্যবহারটাকে যথাযথভাবে সীমিত না করতে পারি তাহলে দেখা যাচ্ছে এটা আমার প্রাইভেসি একটা বিশাল লঙ্ঘন বলে আমি মনে করি। ওকে, তারপর অ্যাক্সেস যেটা আছে বিভিন্ন জায়গায় অ্যাক্সেস পাওয়ারটা আমরা কি করতে পারি, আমরা বিভিন্ন উপযোগী কাজে আমরা কি করতে পারি, অ্যাক্সেসটা আমরা সীমাবদ্ধ রাখতে পারি। না হলে দেখা যাচ্ছে ইন্টারনেট থেকে আমরা যতটুকু বা এই তথ্য প্রযুক্তি থেকে যতটুকু সুবিধা নিতে পারবো তার চেয়ে বেশি সুবিধা বাড়বে না, বরঞ্চ কমবে। ওকে, সঠিকতা ইকুরেসি বা যেটা যদি বলতে চাই সঠিকতা, ওকে, বা একুরেসি জিনিসটা আছে। একুরেসি জিনিসটা কিছু জিনিস আমরা দেখতে পারি যে আমরা যে বিভিন্ন জিনিস ব্যবহার করছি সেটা নৈতিকতা বিরোধী বলে চলে আসছে, নৈতিকতা পরিপন্থী যে বিভিন্ন ওয়েবসাইটগুলো দেখি আমরা, বা যেসব ওয়েবসাইটগুলো দেখাচ্ছে আমরা ব্যবহার ফলে আমরা নৈতিক স্মরণের পরিমাণ বৃদ্ধি পাচ্ছি, তো ওইসব ক্ষেত্রে দেখা যাচ্ছে কি এই নৈতিকতাটুকু ইথিক্স যেটা বলে সেটা মেনটেন করতে হবে। ওকে, না হলে দেখা যাবে এইসব ব্যবহার ক্ষেত্রে আমরা যতটুকু সুবিধা পাই অসুবিধাটুকু তার চেয়ে বেশি হয়ে যাবে। ওকে, আচ্ছা, তারপর আমরা আসি বিভিন্ন যে হ্যাকিং এর ব্যবসা থেকে প্রথমে আসে ভাইরাস। এটা আবার ওই করোনা ভাইরাসের মতো না, এটা মূলত একটা কম্পিউটার একটা ভাইরাস বলা যায়। ওকে, ভাইরাস, ওকে, যেটা হচ্ছে ভাইরাস হচ্ছে কি ভাইটাল ইনফরমেটিভ রিসোর্সেস আন্ডার সিজ। ওকে, ভাইটাল ইনফরমেশন vital information resources under siege. মূলত আমরা ধরতে পারি কি ভাইটাল ইনফরমেশন এই ভাইরাসের মাধ্যমে কি হচ্ছে আমাদের যে কম্পিউটার বা যে ল্যাপটপের বা আমার যে বিভিন্ন মোবাইলের জিনিসগুলো আছে, যে জিনিস তথ্যগুলো আছে, ওগুলো হচ্ছে ভাইরাসের মাধ্যমে এই ভাইটাল ইনফরমেশনগুলো, এই ভাইটাল বা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো কি হচ্ছে, ইনফরমেশন বা রিসোর্স যেটা বলি এটা আন্ডার সিজ, অর্থাৎ ক্ষতির সম্মুখীন হচ্ছে। এর অনেক সময় ভাইরাস ইয়া করলে আমরা আক্রমণ করে দেখা যাচ্ছে কি ওই ইনফরমেশনগুলো হারাতে পারি। ওকে, তো এই ভাইরাস খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তবে স্বাভাবিকভাবে ভাইরাস সেজন্য আমি বলবো স্বাভাবিকভাবে কোনো ভাইরাস এবং কোনো তোমার যে প্রযুক্তি বা কম্পিউটারের ক্ষেত্রে বা সফটওয়্যার ইউজ করার ক্ষেত্রে বিভিন্ন যে উইন্ডোজ বা সামথিং হোয়াট এভার ইউ আর ইউজিং অ্যান্টিভাইরাস কি করতে হবে, ইউজ করতে হবে। ওকে, এর মাধ্যমে কি করতে পারি, ভাইরাসের বিভিন্ন যে ক্ষতিগুলো হচ্ছে ক্ষতি থেকে আমরা কি করতে পারি, মুক্ত থাকতে পারি। ওকে, তারপর আছে স্প্যামিং। যারা ইমেল ইউজ করছো তারা খুব স্বাভাবিকভাবে স্প্যাম জিনিসটা, স্প্যাম ইমেল এগুলোর নাম শুনতে নিশ্চয়ই স্প্যাম। ওকে, এই স্প্যামটা এমন একটা জিনিস কি করতে ইমেল আমরা প্রায় সময় দেখে আসি বিভিন্ন জায়গা থেকে, আমরা কি হয় বিভিন্ন যে ব্ল্যাকমেল করার জন্য আমরা কি করে ইমেলগুলো আসে, ইমেলগুলো অথবা স্বাভাবিকভাবে মোবাইলের মধ্যে বিভিন্নভাবে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে চলে আসে স্প্যাম জিনিসগুলো। স্প্যামিংগুলোতে আমরা যদি ক্লিক করি বা কোনোভাবে এটার মধ্যে অ্যাক্সেস করি আমাদের ইনফরমেশনগুলো খুব সহজে তৃতীয় কোনো ব্যক্তির কাছে চলে যাচ্ছে। ওকে, তো এই জিনিসটার সম্বন্ধে আমাদের সবচেয়ে বেশি আইডিয়া রাখা উচিত এই স্প্যাম। ওকে, তারপর আছে হ্যাকিংটা মূলত হচ্ছে কি, ওই হ্যাকিংটা মূলত হচ্ছে কোনো একটি নেটওয়ার্ক বা কোনো ডিভাইসে অনেকগুলো ডিভাইস যুক্ত আছে এমন নেটওয়ার্কে কি করা, এমন নেটওয়ার্ককে নিজের কুক্ষিগত করা। ওকে, বা ওই নেটওয়ার্কের ক্ষতি সাধন করা এবং এর মাধ্যমে ওই নেটওয়ার্কের সাথে সংযুক্ত সকল ডিভাইস থেকে ইনফরমেশনগুলো কালেক্ট করা হচ্ছে মূলত হ্যাকিং। ওকে, তো বিভিন্ন অপরাধ জগতে যারা খুব সূক্ষ্ম প্রোগ্রাম করতে পারে বা কম্পিউটার সম্বন্ধে ভালো জানে তারা কি করতে পারে, তাদের এই হ্যাকিং এর মাধ্যমে ওইসব কোনো একটা নেটওয়ার্কের সংশ্লিষ্ট সকল ডিভাইস থেকে ইনফরমেশনগুলো কি করতে পারে, কালেক্ট করতে পারে। ওকে, সাইবার আক্রমণ, সাইবার আক্রমণ হচ্ছে সাইবার আক্রমণ বা তারা হচ্ছে সাইবার চুরি বা সফটওয়্যার পাইরেসি, প্লেজারিজম। সফটওয়্যার পাইরেসি বলতে গেলে আমরা কোনো একটা সফটওয়্যার যে বিভিন্ন প্যাটেন্ট করা থাকে, আমরা বলতে গেলে কোনো একটা সফটওয়্যার আমরা কিনে ছাড়া, যেমন অনেক সফটওয়্যার আমরা পেইড পাই না। ওকে, সফটওয়্যার পাইরেসির মাধ্যমে কি করা যায়, বিভিন্ন যে পেইড সফটওয়্যার আছে যেগুলোকে আমরা
কিনে ব্যবহার করতে হবে, এগুলো বিভিন্নভাবে বিভিন্ন কালো বাজার থেকে, যে ইন্টারনেট কালো বাজার থেকে কি করা যায়, কোনো রকম কিনা ছাড়াই বিনামূল্যে ব্যবহার করে ওইটাও সফটওয়্যার পাইরেসির মধ্যেই পড়ে। ওকে, অথবা কোনো একটা সফটওয়্যারকে ওইটার কোনো একটা পেড সফটওয়্যারকে কি করা যায়, আমরা একটা ভার্সন তৈরি করা যেটা কোনো রকম কিনা ছাড়াই বা তুমি ফ্রিতে ইউজ করতে পারবা। এগুলো মূলত সফটওয়্যার পাইরেসির মধ্যেই পড়ে। ওকে, এবং এটা হচ্ছে গুরুতর অপরাধ। ওকে, প্লেজারিজম হচ্ছে মূলত আমরা হচ্ছে নকল করি। প্লেজারিজমের মেইন কাহিনী হচ্ছে নকল। ওকে, প্লেজারিজম হচ্ছে নকল করা। প্লেজিয়ারিজম বা প্লেজারিজম বলা হয়, বা প্লেজিয়ারিজম বলা হয়। ওকে, প্লেজিয়ারিজম মূলত কথা হচ্ছে যে বিভিন্ন ইনফরমেশন, যে আমরা বিভিন্ন জার্নাল, বাইরের যে বিভিন্ন পাবলিকেশন এবং জার্নালে আমরা কি করতে পারছি, আমরা কি করতে পারি, এই ইনফরমেশন মনে করে আমরা কোনো একটা রিসার্চ, কোনো ব্যাপারে একটা রিসার্চ করি, সেটা আমরা কি করতে পারি, কোনো একটা বাইরে বিভিন্ন পাবলিকেশন বা জার্নাল হিসেবে প্রকাশ করতে পারি। ওকে, এখন ওই জার্নাল যে বিভিন্ন অথর বা পাবলিশার যারা আছেন তাদের অনুমতি ব্যতিরেকে ওইখান থেকে আমি ইনফরমেশন নিয়ে বা ডাটা চুরি করে আমরা নিত্য নতুন নিজের নামে চালাই দেওয়া, মূলত আমরা কি বলবো, প্লেজারিজম। অথবা অন্যের থেকে দেখে নিজের নামে কোনো কিছু চালাই দেওয়া, মোটামুটি আমরা বলতে পারি কপি। এটা হচ্ছে প্লেজারিজমের আন্ডারে পড়ে এবং হুইচ ইজ ভেরি অফেন্সিভ। ওকে, আচ্ছা, এখন আসতেছে বিভিন্ন সমাজ জীবনের যে তথ্য প্রযুক্তির প্রভাব। সমাজ জীবন আমরা কি করতে পারছি, সমাজ জীবনে আমাদের বিভিন্নভাবে আমরা ব্যবসায়িক ক্ষেত্রে তথ্য প্রযুক্তিগুলো ব্যবহার করতে পারছি। তারপরে চিকিৎসা ক্ষেত্রে, এখন আমরা চিকিৎসা ক্ষেত্রে যে তথ্য প্রযুক্তিগুলো তথ্য প্রযুক্তির প্রভাব বলতে গেলে আমরা যে ব্যবসায়িক ক্ষেত্রে তথ্য প্রযুক্তি থেকে অনেক বেশি লাভবান হচ্ছি। তারপর বিজ্ঞান এবং চিকিৎসা ক্ষেত্রে তো খুব স্বাভাবিকভাবে আমরা এতক্ষণ যে আলোচনা করেছি, আমি প্রেক্ষিতে বলা যায় বিজ্ঞান এবং চিকিৎসা ক্ষেত্রেও আমরা তথ্য প্রযুক্তির বিভিন্ন সুফল পাচ্ছি। ওকে, তারপর আমরা শিক্ষাক্ষেত্রে যেমন আমরা হচ্ছে এই প্রযুক্তির মাধ্যম ব্যবহার করে আমরা দূরে অবস্থিত বা ডিস্টেন্স প্লেসে অবস্থিত বিভিন্ন শিক্ষার্থীর সাথে যোগাযোগ করতে পারছি, তাদের শিক্ষিত করতে পারছি। তারাও বিভিন্ন রকম সোশ্যাল প্ল্যাটফর্ম দাঁড়াই গেছে, যারা ডিস্টেন্স বা তোমার অনলাইনের মাধ্যমে বিভিন্ন দেশে অবস্থিত শিক্ষার্থীকে শিক্ষিত করতে পারছে। যেমন খান একাডেমির নাম শুনছি আমরা, খান একাডেমির মাধ্যমে এই ওয়েবসাইট কি করতে পারে, এই ওয়েবসাইট খুব সুন্দর মতো দূরে অবস্থিত খান একাডেমি খুব দূরে অবস্থিত বা ডিস্টেন্স প্লেসে অনেক দূরান্ত অবস্থিত শিক্ষার্থীর সাথে এইভাবে কানেক্ট করতে পারছে বা দূরে অবস্থিত শিক্ষার্থীকে শিক্ষিত করতে পারছে। ওকে, তারপর শিল্প, তারপর হচ্ছে যোগাযোগ ব্যবস্থায়, তথ্য প্রযুক্তির যোগাযোগ ব্যবস্থায় আমরা আমরা মনে করো বিভিন্ন যে ভেহিকেল, নতুন নতুন নিত্য প্রযুক্তির ভেহিকেল আবিষ্কৃত হচ্ছে। যেমন হচ্ছে যে আমরা যে মোটর যান আছে, মোটর যান নতুন নতুন ডেভেলপ হয়ে বিভিন্ন মোটর যান ইউজ করা হচ্ছে। তোমরা নিশ্চয়ই শুনে থাকবে অটো পাইলট, অটো ড্রাইভার। ওকে, ড্রাইভারবিহীন বিভিন্ন কি প্রযুক্তিতে ড্রাইভারবিহীন বিভিন্ন মোটর ভেহিকেল আবিষ্কৃত করা হচ্ছে। তাছাড়াও নতুন একটা গাড়ির নাম সুনিশ্চিত টেসলা, যেটা এলন মাস্ক করে, তারা কি করছে বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে তথ্য প্রযুক্তির বিকাশ ঘটিয়ে কিন্তু এই গাড়িগুলোকে বিভিন্ন ড্রাইভারবিহীন গাড়ির সাথে রূপান্তর করতে চাচ্ছে। অথবা এটার মধ্যে এআই প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন কাজ করানো হচ্ছে, বিভিন্ন ফিচার এড করা হচ্ছে। ওকে, তো মোটামুটি একটা, তাছাড়া এটা ইলেকট্রনিক ভেহিকেল। ওকে, এটা হচ্ছে ইলেকট্রনিক ভেহিকেল। এটার জন্য কোনো রকম ফসিল ফুয়েল ইউজ করতে হয় না, বা পেট্রোল ডিজেল যদি ইউজ করি আমরা এটা ইউজ করতে হয় না। এটা ইলেকট্রিকের সাথে খুব সহজে আমরা কি করতে পারি, চালাতে পারি। তাছাড়া ব্যাঙ্কিং সিস্টেমে যেমন আমি কারো কাছে টাকা পাঠাচ্ছি, রিয়েল টাইম সে কি করতে পারছে, টাকাগুলো পাচ্ছে। যেমন এটিএম মেশিনে আমরা যাচ্ছি, এটিএম মেশিনের টাকা আমরা কার্ড পাস করার সাথে সাথে আমাদের টাকা চলে আসছে। এটা মূলত সহজ হচ্ছে রিয়েল টাইম একটা প্রযুক্তির মাধ্যমে, যেটার মাধ্যমে আমরা জাস্ট আমাদের ইনফরমেশন পাওয়ার সাথে সাথে তারা আমাদের সার্ভারে অ্যাক্সেস করে আমাদের কত টাকা চাচ্ছে এটা করে আমাদের কি করতে প্রাপ্য টাকা আমরা পাচ্ছি। অথবা খুব সহজে আমরা ব্যাংকিং সিস্টেমে কি করে দেয়, এই তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা ব্যাংকিং ব্যবস্থা আরো বেশি গতিশীল হয়ে উঠেছে। ওকে,
আচ্ছা, বিভিন্ন যে রিজার্ভেশন সিস্টেম আমরা বাস টিকিট, বিভিন্ন যে রেলওয়ে টিকিট চাই, রেলওয়ে টিকিট আমরা কি খুব সহজে ঘর বসে কি করতে পারি, তুলতে পারি, আমাদের লাইনে দাঁড়াতে হয় না। তাছাড়া এই ফলে দেখা যাচ্ছে আমাদের যোগাযোগ ব্যবস্থাটা আরো বেশি স্বাধীন এবং আরো বেশি সহজতর হয়েছে। ওকে, তথ্য প্রযুক্তির সাথে আরো বেশি কুফল আমরা পাই, সেটা হচ্ছে তথ্য প্রযুক্তির কুফল পাচ্ছে। ওকে, তথ্য প্রযুক্তির কুফল, তথ্য প্রযুক্তির কুফল, কুফলের মধ্যে আমরা বিভিন্নভাবে যে পজিটিভ ক্ষেত্রে যে ইউজ হচ্ছে তা না, শিক্ষা ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, আমরা যে যোগাযোগ ব্যবস্থায় যে বা ব্যাংকিং সিস্টেমে আমরা তথ্য প্রযুক্তির যে প্রভাবটা পেয়েছি বা ধনাত্মক বা পজিটিভ যে ইফেক্টটা পেয়েছি, এটা ছাড়াও বেশ কিছু নেগেটিভ ইফেক্ট আছে, যেটা হচ্ছে তোমরা বলতে পারি অশ্লীলতা। বিভিন্ন অশ্লীল ওয়েবসাইটে আমরা কি করতে পারি, অ্যাক্সেস করি, এর মাধ্যমে দেখা যায় আমরা নৈতিকতা স্কলনের সাথে সাথে আমাদের ব্যক্তি জীবনে খুবই প্রভাব পড়ে। ওকে, তারপর হচ্ছে অপরাধ প্রবণতা, যে অপরাধ প্রবণতা আছে, যে বিভিন্ন সাইবার যে বুলিং আছে, সাইবার বুলিং বা সাইবার বুলিং আছে, তারপর সাইবার বুলিং, সাইবার হামলা, সাইবার হামলা হচ্ছে এর মাধ্যমে বিভিন্ন দেশে আমরা ইনফরমেশন চুরি করছি, ইনফরমেশন এগুলো চুরি করে ওই দেশের বিভিন্নভাবে ক্ষতি করছি বা সিকিউরিটিগত ক্ষতি সাধন করছি, বা বিভিন্ন জনের ওয়েবসাইটে বা বিভিন্নভাবে আমরা বিভিন্নকে ক্ষতি সাধন করছি। ওকে, তারপর গোপনীয়তা, আমরা স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছি ইদানিং যেটা ইদানিং এর মধ্যে ঘটছে যে প্রাইভেসি জিনিসটা, যে সোশ্যাল মিডিয়ার বা বিভিন্নভাবে আমাদের প্রাইভেসিগুলো কি হচ্ছে, লঙ্ঘিত হচ্ছে। ওকে, তো আমরা বিভিন্নভাবে দেখি বিভিন্ন আশেপাশে বিভিন্ন যে ফেসবুক বা বিভিন্ন জায়গা থেকে আমাদের মানুষগুলো কি হচ্ছে, বিভিন্ন মানুষ যারা কি করছে আমাদের ইনফরমেশনগুলো নিয়ে তারা বিভিন্ন কাজে ইউজ করছে, যেটা আমরা বলতে প্রাইভেসি বা গোপনীয়তা লঙ্ঘনের সামনে হিসেবে ধরতে পারি। ওকে, গোপনীয়তা। আচ্ছা, আর একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে ক্রমবর্ধমান বেকারত্ব। ওকে, এই ক্রমবর্ধমান বেকারত্ব আমাদের বিভিন্ন যে নতুন প্রযুক্তির কারণে বিভিন্ন রকম কাজগুলো, মানুষের কাজগুলো সীমিত হয়ে আসছে। ওকে, সীমিত হয়ে আসছে আস্তে আস্তে, যে তোমার বিভিন্ন যে অদক্ষ লোক তারা কি হচ্ছে চাকরি হারাচ্ছে, কেননা তাদের চাকরির ক্ষেত্রে বিভিন্ন যন্ত্র, বিভিন্ন যে রোবোটিক্সের মাধ্যমে, রোবটের মাধ্যমে পরিচালিত যন্ত্রগুলো কি হচ্ছে এই তাদের কাজগুলোকে নিয়ে নিচ্ছে। তো আমরা বলতে পারি এই তথ্য প্রযুক্তির বিকাশ একই সাথে ক্রমবর্ধমান বেকারত্বেরও কারণ হিসেবে আমরা ধরতে পারি। সেটা হচ্ছে যে আমাদের তো বর্তমান বাস্তবে জীবনের জন্য খুবই নেগেটিভ একটা জিনিস। ওকে, এখন একটা হচ্ছে শারীরিক সমস্যা, যেমন শারীরিক সমস্যা আমরা যে আমাদের যে মোটর গাড়ি বা বিভিন্ন দূর দূরান্তে আমরা কি হচ্ছে দূর দূরান্তের মধ্যে আমরা যেতে পারছি, কিন্তু আমাদের এক্ষেত্রে আমরা কি হচ্ছে, আমরা যদি হাঁটতাম বেসিক্যালি, তাহলে আমরা দেখা যাচ্ছে আমাদের বিভিন্ন শারীরিক প্রবলেম বিভিন্নভাবে সলভ হতো। অথবা আমরা যে মোবাইল ইউজ করতেছি এটা আমাদের চোখের প্রবলেম করতেছে, তা বিভিন্নভাবে আমরা যে অন্যান্য বিভিন্ন তথ্য প্রযুক্তির মাধ্যমে, তাছাড়া আমাদের আমরা মোবাইল বা কম্পিউটারে অনেকক্ষণ বসে থাকি, সেটা আমাদের স্থূলতার কারণ, পিঠে বিভিন্ন রকম ব্যথা হয়। তো এগুলোর কারণে দেখা যাচ্ছে আমাদের মোটামুটিভাবে আমাদের শারীরিক একটা ক্ষমতা বা শারীরিক যে একটা সমস্যারও সৃষ্টি করছে। ওকে, শারীরিক সমস্যা। ওকে, তো এটা থেকে আমরা আজকে তথ্য প্রযুক্তির ব্যাপারে বিশদভাবে আইডিয়া জানলাম, এবং এর সাথে কি হচ্ছে বিভিন্ন প্রযুক্তিগত উন্নয়নের সাথে সাথে বিভিন্ন অর্থনৈতিক উন্নয়ন আমরা করতে পারছি। অর্থনৈতিক উন্নয়ন বিভিন্ন তথ্য প্রযুক্তির মাধ্যমে, যে বিভিন্ন আমরা তথ্য প্রযুক্তির ম্যাটেরিয়াল ইউজ করে আমরা বিভিন্ন এর মাধ্যমে বিভিন্ন ইনফরমেশনের মাধ্যমে আমরা বাইরের মানে ক্রমবর্ধমান পৃথিবীতে যে প্রযুক্তিগুলো প্রচলিত আছে এ থেকে সুফল নিতে পারছি, এ থেকে আমাদের কি করতে পারছি, আমাদের যে অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে, যেমন আমরা ফ্রিল্যান্সিংয়ে যারা কাজ করেন, ফ্রিল্যান্সিং তারা কি করে, বাইরে থেকে বিভিন্ন কাজ নিয়ে তারা কি করতে পারে, ঘরে বসে কাজ করতে পারেন, এবং ঘরে বসে তারা কি করতে পারে, প্রচুর পরিমাণ বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জন করে এর মাধ্যমে। তো সেটা একই সাথে অর্থনৈতিক মানে তাদের ব্যক্তিগত এবং জাতীয় ক্ষেত্রে এটা আমাদের বিভিন্ন রকম রেভিনিউ কি করে, অনেক বেশি রেভিনিউ নিয়ে আসে।
একই সাথে আমরা যে বিভিন্ন যে ইদানিং দেখছি আমরা বিভিন্ন মোবাইলে অ্যাসেম্বল হচ্ছে, ওকে। তো এইসব কারণে দেখা যাচ্ছে মোটামুটি এটা আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে একটা দারুণ একটা ভূমিকা করতে পারে, শিক্ষা বিস্তারের ক্ষেত্রে, কর্মসংস্থানের ক্ষেত্রে, তারপরে বিভিন্নভাবে, ওকে। তো এর মাধ্যমে আমরা কি করতে পারি, কর্মসংস্থানের ক্ষেত্রে অনেক কর্মসংস্থান বাড়িয়ে দিচ্ছে, যেটা ফ্রিল্যান্সারের ক্ষেত্রে আমি বলছিলাম। তাছাড়া হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটিয়ে দেখা যাচ্ছে আমরা দূরে কোন প্রতি জায়গায় খুব সহজে পৌঁছাতে পারি এবং আমাদের কাজগুলো খুব তাড়াতাড়ি সমাপ্ত হয়ে যায় এবং খুব অল্প সময়ে অনেক কাজ করা যায়, ওকে। তারপর শিক্ষা বিস্তারের ক্ষেত্রে, শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আমরা কি করতে পারি, বিভিন্নভাবে বিভিন্ন দূরের তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা বিভিন্ন ইনফরমেশনগুলো একসাথে করে আমরা সবাইকে কনভেক্ট পাস করতে পারি, যাতে ওই শিক্ষা ব্যবস্থার উন্নয়ন সাধিত হয়। তারপর হচ্ছে নারী উন্নয়ন বা তথ্য প্রযুক্তির ফলে বাড়িতে বসে বা ঘরে বাড়ির নারীকে অভিজ্ঞ গৃহিণীরা পছন্দ মতো কাজ করতে পারে। তারা দেখতে পাচ্ছে ইদানিং বিভিন্ন কুকিং ম্যাটেরিয়ালস হচ্ছে বা ই কমার্সের মাধ্যমে তারা কি করতে পারে, ঘরে বসে ইনকাম করতে পারছে, ওকে। ই গভর্নেন্স, এটা হচ্ছে যে গভর্নেন্স হচ্ছে তোমার তথ্য প্রযুক্তির ফলে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ের মাধ্যমে কি হচ্ছে, মন্ত্রণালয়ের সমন্বয়ের মাধ্যমে আমরা কি করতে পারছি, সরকারের কাজগুলোর ব্যাপারে কি করতে পারছি, জানতে পারছি এবং সরকারের বিভিন্ন কাজ সম্বন্ধে আমরা জানতে পারছি এবং এর মাধ্যমে আমরা কি করতে পারছি, বিভিন্ন দুর্নীতি ফাইলে বা বিভিন্নভাবে আমরা সরকারকে বিভিন্ন কমপ্লেন জানাতে পারছি বা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরতে পারছি। ফলে বিভিন্নভাবে মন্ত্রণালয়গুলোর মধ্যে কাজের সংগতির ফলে এর মাধ্যমে সংগতিপূর্ণ কাজ করা যায় এবং সংগতিপূর্ণ কাজ করে মোটামুটি আমরা দেশের বিভিন্ন রকম সমস্যাগুলো সরকার খুব সহজে ই গভর্নেন্স মাধ্যমে তুলে ধরতে পারে, ওকে, বা সমস্যাগুলো সমাধান করতে পারে। যেমন একটা দেখছেন ই কমার্সের মাধ্যমে সবাই ঘরে বসে তাদের পণ্যগুলা কি করতে পারে, বিক্রি করতে পারে, সবার কাছে দেখাতে পারে এবং মোটামুটি এর মাধ্যমে অনেক মানুষের কর্মসংস্থানও হচ্ছে, ওকে। তারপর স্বয়ংক্রিয় ব্যাংকিং কার্যক্রম, রিয়েল টাইম প্রযুক্তির মাধ্যমে একজন গ্রাহক এটিএমের মাধ্যমে খুব সহজে টাকাগুলো তুলতে পারে, ওকে, এবং টাকা ডিপোজিটও করতে পারে, ওকে, যেটা ব্যাংকিং আগেকালে এটা খুবই জটিল একটা পদ্ধতি ছিল, ওকে। এই কৃষির মাধ্যমে কি করতে পারে, এই কৃষির মাধ্যমে মোটামুটি কৃষক তাদের পণ্যগুলো কি করতে পারে, কোথায় এই পণ্যগুলো চাহিদা সেটা তৈরি করে পণ্যগুলো বিক্রি করতে পারে। তাছাড়া তাদের টাকাগুলো তারা ইনভেস্ট করতে পারে, টাকাগুলো তারা জমা রাখতে পারে, ওকে। বিভিন্ন যে তারপর কোথায় কতটুকু কীটনাশক বা তথ্য তারা যে বিভিন্ন যে কৃষিতে কোন কোন জিনিসগুলো কীভাবে ইউজ করে বা কীটনাশক ইউজ করে তারা সুফলভাবে এই ব্যাপারে আইডিয়া পেতে পারে, ওকে। আচ্ছা, রাজস্ব আয় বৃদ্ধিতে মোটামুটি রাজস্ব আয় বৃদ্ধিতে আমরা কি করতেছি, রাজস্ব আয় বৃদ্ধিতে যে বাইরে থেকে বিভিন্ন রিজার্ভ আমাদের আসতেছে, আমরা জিনিসপত্র বাইরের দেশে রপ্তানি করতে পারছি, ওকে, এই মাধ্যমে, ওকে, বাইরের মাধ্যমে রপ্তানি এবং এর মাধ্যমে ট্যাক্স এবং বিভিন্নভাবে এর মাধ্যমে আমরা কি করতে পারি, মানুষের ট্যাক্স এবং ভ্যাট ফাঁকি দেওয়া অসম্ভব হচ্ছে, কেন বিভিন্ন ইনফরমেশনের কারণে সবার তথ্য কি হচ্ছে, সরকারের কাছে পৌঁছে যাচ্ছে এবং সরকারের মাধ্যমে যারা ভ্যাট এবং ট্যাক্স ফাঁকি দেয় তাদেরকে রোধ করা এবং ভ্যাট ও ট্যাক্সগুলো কালেক্ট করাটা খুব সহজে সম্ভব হচ্ছে। ইদানিং খুব আমরা একটা জিনিস জানতে পারছি, অনলাইনে আমরা কি করতে পারি, ট্যাক্স এবং ভ্যাট দিতে পারি, যারা ঘরে বসে কি করতে পারে, নিজের ট্যাক্স এবং ভ্যাটগুলো কি করতে পারে বা ট্যাক্স দিতে পারে, ওকে, এবং ভ্যাটগুলো খুব সহজে আমরা পণ্যের মাধ্যমে বা আমরা কি করতে পারি, শুল্কগুলো আমরা সরকারের রাজস্ব বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে, ওকে। ই পুলিশিং এর মাধ্যমে ওকে, ই পুলিশিং এর মাধ্যমে আমরা কি করতে পারি, এই পুলিশিং এর মাধ্যমে আমরা বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীকে আমাদের
আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা কমপ্লেন করতে পারি এবং পুলিশও সেই হিসাবে আমরা কী করতে পারি, আমাদের কাজে এগিয়ে আসতে পারে, খুব সহজে পুলিশ সেবা আমরা পেতে পারি। যে বিভিন্ন হারাসমেন্ট বা বিভিন্ন যে কাজ আমাদের আশেপাশে বিভিন্ন ক্ষতি বিভিন্ন হচ্ছে বা বিভিন্নভাবে পুলিশের সাহায্য আমরা কী করতে পারি, খুব সহজে আমরা পুলিশের সাহায্য নিতে পারি। ওকে, ই হেলথের মাধ্যমে আমরা খুব সহজে আমরা ঘরে বসে বিভিন্ন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে পারি। ওকে, ঘরে বসে বিভিন্ন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে পারি আমরা। আর এই পরিস্থিতিতে হিউম্যান ইন্টারাকশনের সাহায্য ছাড়াই আমরা বিভিন্ন রকম রোগের সুফল এবং কুফল সম্বন্ধে জানতে পারি। অতএব আজকের দিনের তথ্য প্রযুক্তির ব্যাপারে বিশদ আলোচনা। আশা করি তোমরা সবাই বুঝেছো এবং অ্যাডমিশন টেস্টের ব্যাপারে মোটামুটি এইসব বিষয় থেকে আসবে। এইসব টপিকগুলো মোটামুটি ভালো করে পড়লেই তোমরা আগামী অ্যাডমিশন টেস্টে সফলতা বয়ে আনতে পারবে বলে আমি মনে করি। আজকের দিনের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম।